ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ। তো আজকে আমরা স্টিরিও কেমিস্ট্রি থার্ড ইয়ারের 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে কনফিগারেশন চ্যাপ্টার, এই চ্যাপ্টারেরই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বলতে পারো আরএস কনফিগারেশন বা আরএস নামকরণ। তো এই আরএস নামকরণ থেকে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসটা দিয়েছে ঠিক এইভাবে যে আরএস কনফিগারেশন নির্ণয় শিখবা প্লাস তাদের আন্তঃরূপান্তর মানে ইন্টারচেঞ্জটাও শিখে রাখবো, অর্থাৎ কীভাবে আমরা আর থেকে এস থেকে আরটা পাই। তা আমরা শুরুতে যেটা করব, আমরা আরএস কনফিগারেশন নিয়ে যত ধরনের প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে থাকে সবগুলো শেখার চেষ্টা করব। তো শুরুতেই আমাদের এই আরএস নামকরণ বা কনফিগারেশন নিয়ে একটা বিস্তারিত ধারণা দরকার। সেজন্য দেখো আমি সুন্দর করে তোমাদের নোট করে রেখেছি যাতে তোমরা আরএস নামকরণ বা কনফিগারেশন সম্পর্কে দু এক কথা জানতে পারো। কি বলছে? বলছে যে কাইরাল যৌগ বা আলোক সক্রিয় যে যৌগগুলো আছে তাদের পরম কনফিগারেশন চিহ্নিত করার জন্য বিজ্ঞানী ক্যান, বিজ্ঞানী ইনগোল্ড এবং বিজ্ঞানী ফ্রিলগ এই তিনজন বিজ্ঞানী আরএস নামকরণ প্রচলন করেন। ঠিক আছে, তো শুরুতে আমরা আগে একটু দেখি যে আরএস নামকরণ কেন প্রচলন করলো বা কাদের জন্য এটা প্রচলন করলো। দেখো বলছে আলোক সক্রিয় যৌগ। আচ্ছা কাইরাল মানে বুঝো তো? আমি যদি শুরুতে এখানে আর এবং এস কথাটা লিখি, আর এস নামকরণ মানে কনফিগারেশন আর কি। তো এই আরএস নামকরণটা কি আমি সেটা পরে বলবো, বাট এটা কাদের জন্য হয়েছে সেটা আমি একটু আগে আলোচনা করি। দেখো তোমরা তো কাইরাল যৌগের নাম শুনেছো বা আলোক সক্রিয় যৌগের নাম শুনেছো, কারা সেটা? যাদের এরকম একটা কাইরাল কেন্দ্র থাকে, কাইরাল বা অপ্রতিসম কেন্দ্র থাকে। ঠিক আছে, কাইরাল বা অপ্রতিসম কেন্দ্র বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদের কি চিহ্নিত করতে হবে? পরম কনফিগারেশন। আচ্ছা কনফিগারেশন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আপেক্ষিক কনফিগারেশন আর একটা হচ্ছে পরম কনফিগারেশন। তো আমরা এর আগে পড়েছিলাম পরম কনফিগারেশন টপিক্সের ভিতরে যে পরম কনফিগারেশন হচ্ছে যেটা সরাসরি কনফিগারেশন, মানে যে কনফিগারেশনটা সরাসরি পরিমাপ করা হয় সেটা হচ্ছে পরম কনফিগারেশন, আর যেটা পরমের সাপেক্ষে পরিমাপ করা হয় সেটা হচ্ছে আপেক্ষিক কনফিগারেশন। তো এটা তো দরকার না, আমরা সরাসরি যে কনফিগারেশনটা পরিমাপ করি সেইটাই আমরা কি করব, সেই কনফিগারেশনের জন্য আমরা আরএস নামকরণটা শিখব। তাহলে আরএস নামকরণ কোন যৌগের জন্য? যারা কাইরাল বা অপ্রতিসম কার্বন বিশিষ্ট বা কেন্দ্র বিশিষ্ট যৌগ আছে তাদের জন্য, তাদেরকে আইডেন্টিফাই, তাদের পরম কনফিগারেশনকে আইডেন্টিফাই করার জন্য এই আরএস নামকরণ চালু হয়েছে। তো কাইরাল বা অপ্রতিসম কেন্দ্র কারা? এই যে যাদের কেন্দ্রে 4টা করে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে, এক্স ওয়াই জেড, এদিকে মনে করা আছে ওই পি, অর্থাৎ যে কার্বনের সাথে যুক্ত গ্রুপ 4টা ভিন্ন ভিন্ন হবে, কোনো গ্রুপ আর একটা গ্রুপের সাথে মিলবে না, তাদেরকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে। আবার এই কার্বনকে কেন্দ্রও বলা হয়। তাহলে এইরকম কাইরাল বা অপ্রতিসম কেন্দ্র বা আলোক শক্তির যে যৌগগুলো আছে তাদের পরম কনফিগারেশনকে চিহ্নিত করার জন্য কে কে? বিজ্ঞানী ক্যান, বিজ্ঞানী ফ্রিলগ এবং বিজ্ঞানী ইনগোল্ড, এই তিনজন বিজ্ঞানী আরএস নামকরণটা চালু করেছিল। তাহলে এই যে তিনজন বিজ্ঞানী আমরা পেলাম, ক্যানের প্রথম অক্ষর সি, প্রিলগের প্রথম অক্ষর পি, ইনগোল্ডের প্রথম অক্ষর আই মিলে যেটা তৈরি হয়েছে সেটা হলো সিআইপি নীতি। ঠিক আছে, তো এই আরএস নামকরণকে আবার কি করা হয়েছে? আরএস নামকরণকে আবার সিআইপি নীতিও বলা হয়েছে এই বিজ্ঞানী তিনজনের প্রথম নামের প্রথম অক্ষর অনুসারে। আচ্ছা তাহলে আমরা তো দেখলাম আরএস নামকরণ কাদের জন্য প্রচলনটা করা হয়েছে। আচ্ছা এখন বলছে এই সিআইপি নীতিটা কি, তাহলে তো তোমরা দেখলে। এখন এই বিজ্ঞানী তিনজন 1956 থেকে 66 দশকে কাইরাল অণুর সাথে যুক্ত মূলকের অনুক্রম নীতি প্রবর্তন করেন। ঠিক আছে, মানে ইংলিশে সিকোয়েন্স রেল বলে। অনুক্রম নীতি অনুসরণ করে অণুতে অবস্থিত মূলকগুলোর প্রায়োরিটি বা অগ্রাধিকারকে স্থির করা হয়। এটা কেন বলা হচ্ছে দেখো, এই যে একেবারে কথার সাথে বাস্তবের মিল আছে কিনা দেখবা। বলছে এরা এত দশকে কাইরাল অণুর সাথে যুক্ত মূলকের অনুক্রম নীতি পরিবর্তন করে, মানে এই যে কাইরাল অণু আছে এর সাথে যুক্ত এই যে মূলক বা গ্রুপগুলোর কি করে? অগ্রাধিকার বা অনুক্রম নীতি প্রবর্তন করে। এই অনুক্রম নীতি অনুসারে এই মূলকগুলোর অগ্রাধিকার নির্ণয় করা হয়। কীভাবে? মনে করো এখানে এক্সের এই অগ্রাধিকার সবচেয়ে বেশি, তাহলে এক্স গ্রেটার দেন তারপর ওয়াই গ্রেটার দেন তারপর জেড গ্রেটার দেন পি, এই 4টা মূলকের ভিতরে তারা
অগ্রাধিকার নির্ণয় করে যে কার পাওয়ার সবচেয়ে বেশি, ঠিক আছে। এটাই হচ্ছে প্রায়োরিটি স্থির করে তারপর তারা এই আলোকশক্তি যৌগটার আরএস নামকরণ করতে পারছে। ওকে, এরপর যেটা বলছে যে মূলকের অগ্রাধিকারটা স্থির হওয়ার পর অণুকে এমনভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে সর্বনিম্ন প্রায়োরিটি বা সর্বনিম্ন অগ্রাধিকার প্রাপ্ত মূলকটা পর্যবেক্ষকের অপোজিট সাইডে থাকবে, আর বাকি তিনটা মূলককে এমনভাবে প্রায়োরিটিরভাবে সাজাতে হবে যাতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত মূলক থেকে দ্বিতীয় থেকে তৃতীয় অগ্রাধিকার মূলকের দিকে ঘুরতে গিয়ে যদি সেটা ঘড়ির কাঁটার দিকে হয়, মানে ডান ঘূর্ণি হয়, সেটাকে বলা হবে আর কনফিগারেশন, আর যদি সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাকে বলা হবে এস কনফিগারেশন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বিষয়টা আমরা একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, এখানে কিন্তু আমরা একটা কাইরাল যৌগ নিয়েছি বা আলোকসক্রিয় যৌগ নিয়েছি CABDE। এটা হচ্ছে সেই কাইরাল কেন্দ্র বা কার্বন, যেটাকে আমরা অপ্রতিসম চিহ্ন দিয়েছি কারণ এর সাথে যুক্ত গ্রুপগুলো সব ভিন্ন ভিন্ন হবে। 4টা গ্রুপ আছে ABDE। তাহলে এখানে কাইরাল কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলোর অগ্রগণ্যতা মানে প্রায়োরিটি আমরা ধরে নিলাম এ সবচেয়ে বেশি, তারপর বি, তারপর ডি, তারপর ই, ঠিক আছে। তাহলে এই যৌগটার আরএস কনফিগারেশন কিভাবে লিখবা? এই যে দেখো, এই হচ্ছে সেই কার্বন। আমরা জানি কার্বনের গঠন এরকম চতুস্থলকীয় হয়, 1 2 3 4। এই চতুস্থলকীয় গঠনের ভিতরে কি হয়, এই দুইটা হবে জেনারেল লাইন মানে সাধারণ রেখা, আর দুইটা হবে একটা হবে মোটা রেখা আর একটা হবে ভাঙা রেখা। মোটা রেখা দ্বারা বোঝায় এই রেখাটা তল থেকে বাইরে বেরিয়ে আসছে, ভাঙা রেখা দ্বারা বোঝায় এটা তলের ভিতরে ঢুকছে, ঠিক আছে। কার্বনের যে চতুস্থলকীয় লাইন আছে এটা এইভাবে আঁকা হয়, দুইটা জেনারেল লাইন, একটা মোটা লাইন, একটা ভাঙা লাইন। আচ্ছা, এর সাথে গ্রুপ 4টাকে তুমি অ্যাটাচ করে দাও। গ্রুপ 4টাকে যখন অ্যাটাচ করে দিবা, আমরা যদি ধরে নেই অগ্রগণ্যতার অনুক্রম এ সবচেয়ে বেশি, তারপর বি, তারপর ডি, তারপর ই, তাহলে ঘূর্ণনটা কি হবে, যে সবচেয়ে বেশি প্রায়োরিটি তার কাছ থেকে সেকেন্ড প্রায়োরিটির দিকে যাবে, সেকেন্ড প্রায়োরিটি থেকে থার্ড প্রায়োরিটির দিকে যাবে, এইভাবেই তো নাকি, তাই তো। কিন্তু বলা হচ্ছে যে এক্ষেত্রে আবার কি করা হবে, দেখো সর্বনিম্ন যে অগ্রাধিকার গ্রুপটা আছে সেটা পর্যবেক্ষকের অপোজিট সাইডে থাকবে, মানে তুমি যে দিক থেকে পর্যবেক্ষককে তুমি যে দিক থেকে দেখছো তার অপোজিটে এইটাকে রাখতে হবে, পিছনে এইটাকে রাখতে হবে। তাহলে এখানে সর্বনিম্ন কে ই, তাহলে ই কে দেখো আমরা পর্যবেক্ষকের পেছনে রাখছি, আর আমাদের পর্যবেক্ষকের দিক হচ্ছে এইটা, আর সর্বনিম্ন গ্রুপটা পর্যবেক্ষকের পিছন সাইডে থাকছে, ঠিক আছে। তাহলে তার মানে তোমাকে এই দিক থেকে দেখতে হবে পর্যবেক্ষকের দিক এইটা। তাহলে এই দিক থেকে সর্বোচ্চ গ্রুপ এ থেকে বি এর দিকে ঘূর্ণন, সেকেন্ড গ্রুপ থেকে থার্ড গ্রুপ কোনটা বলো তো, থার্ড গ্রুপ কিন্তু ডি, এই যে, তাহলে এই যে থার্ড গ্রুপের দিকে ঘূর্ণন, তারপর থার্ড থেকে আবারও প্রথম গ্রুপের দিকে ঘূর্ণন। ফাইনাল গ্রুপটাকে এক্ষেত্রে আমরা কাউন্ট করি না, এটাকে পর্যবেক্ষকের পিছনে রাখি কারণ এটা হচ্ছে সর্বনিম্ন অগ্রাধিকার, লোয়েস্ট প্রায়োরিটি এটা। তাহলে দেখো তো এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না, ঘড়ির কাঁটা না এইভাবে ঘোরে, এই যে এইভাবে শুরু করে এইভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা, তাহলে ঘড়ির কাঁটার দিকে বা ডান ঘূর্ণি হচ্ছে বলে এর নাম আর কনফিগারেশন। বাট এইখানে যেভাবে আমরা সাজিয়েছি দেখো, এইখান থেকে যদি তুমি ফার্স্ট গ্রুপ থেকে সেকেন্ড গ্রুপে আসতে চাও তাহলে তোমাকে ঘড়ির কাঁটার অপোজিটে আসতে হচ্ছে, বিপরীতে আসতে হচ্ছে, মানে বাম ঘূর্ণি হচ্ছে, তাই এটাকে বলবো এস কনফিগারেশন। আমার আর এস কিন্তু শেখা শেষ। এখন আরটা কি দেখো, আর এর ফুল মিনিং হচ্ছে রেক্টাস, যার অর্থ ডান দিকে ঘূর্ণন, এই জন্য ইংলিশে আর বলা হয়। আর এস শব্দটা এসছে ল্যাটিন শব্দ সিনিস্টার থেকে, যার অর্থ বাম দিকে, ঠিক আছে। তাহলে আর কনফিগারেশনটা এসছে ল্যাটিন শব্দ রেক্টাস থেকে, যার বাংলা অর্থ ডান দিকে, আর এস কনফিগারেশনটা এসছে ল্যাটিন শব্দ সিনিস্টার থেকে, যার অর্থ বাম দিকে। এটাই কিন্তু আর এস কনফিগারেশন। এইবার আমরা আর এস কনফিগারেশন নাম করার বেশ কিছু ধাপ দেখি। দেখো, তোমাদের এক্সামে আসবে যে আর এস নামকরণের ধাপ বা পদক্ষেপগুলো আলোচনা করো, মানে কিভাবে তোমরা আর এস নামকরণের ধাপ সেটিংস করবে। দেখো, ফার্স্ট ধাপ যেটা, সেটা হলো তোমাকে সর্বপ্রথম দেখতে হবে কাইরাল বা অপ্রতিসম কেন্দ্রের সাথে যুক্ত গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম ধাপে তোমার কাজ কি, কাইরাল বা অপ্রতিসম কেন্দ্রের সাথে সংযুক্ত ভিন্ন ভিন্ন গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটা আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে না দেখালে তোমরা আসলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে না। দেখো, আমি একটা এক্সাম্পল দেখাই। আমি যদি তোমার একটা নামকরণের কথা বলি, সাপোজ ধরে নাও আমি এখানে গ্লিসারলডিহাইডের একটা সংকেত লেখার চেষ্টা করছি। গ্লিসারলডিহাইডের মাঝখানে কাইরাল কার্বন থাকে, আর বাম পাশে ডান পাশে একটা এইচ একটা ওএইচ গ্রুপ থাকে, ওপরে অ্যালডিহাইডের গ্রুপ এবং নিচে CH2OH গ্রুপ থাকে। বলছে এটাকে তুমি আরএস পদ্ধতিতে নামকরণ করো, ঠিক আছে, এটাকে আরএস পদ্ধতিতে নামকরণ করো। তাহলে কিভাবে করবা, দেখো সিস্টেম আছে।
সিস্টেম আমাদের ফার্স্ট স্টেপে কি বলছে, আরএস নামকরণে ফার্স্ট স্টেপ বলছে অপ্রতিসম কেন্দ্রের সাথে যুক্ত ভিন্ন ভিন্ন গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপ্রতিসম কেন্দ্র কোনটা, এই কার্বনটা, তাহলে এর মাথায় একটা এক্সট্রা চিহ্ন দাও। এটাকে কেন অপ্রতিসম কেন্দ্র বলছে, এর সাথে গ্রুপ যুক্ত 4টা গ্রুপই দেখো ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে, তাহলে এটা একটা অপ্রতিসম কেন্দ্র। তো প্রথম কাজ হচ্ছে এর সাথে তোমার সংযুক্ত গ্রুপগুলোকে আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করতে হবে। করলাম আমরা, এখানে 4টা গ্রুপ আছে, এদেরকে একটু আলাদা করে লিখে নাও। বন্ড CHO, তারপর আছে বন্ড HOH, তারপর আছে বন্ড CH2OH, তারপর আছে বন্ড H। আমার কাজ শেষ, আমি 4টা গ্রুপকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করলাম। তাহলে আমাদের 1 নম্বর ধাপ শেষ না, 2 নম্বর ধাপে বলছে গ্রুপগুলোর ভিতরে অগ্রাধিকার ক্রম নির্ধারণ করতে হবে। আর এই অগ্রাধিকার ক্রম মানে কি, মানে কে সবচেয়ে ফার্স্টে থাকবে তার প্রতিযোগিতা, কে ফার্স্ট কে সেকেন্ড তার একটা ক্রম নির্ধারণ করতে হবে গ্রুপগুলোর ভিতরে। এটা করতে তোমাকে সিআইপি নীতি অনুসরণ করতে হবে, ঠিক আছে। এবং এই সিআইপি নীতি দিয়ে ক্রম নির্ধারণ করার পর গ্রুপগুলোকে 1 2 3 4 বা ABCD দিয়ে চিহ্নিত করা যায়। এটা সেকেন্ড ধাপ। তাহলে সেকেন্ড ধাপ করতে আমাদের যেটা লাগবে সিআইপি নীতি। আমাদের সেকেন্ড ধাপ কি বলছে, এটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো? সেকেন্ড ধাপ বলছে যে এই যে গ্রুপগুলো তুমি আইডেন্টিফাই করেছো এদের ভিতরে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, কে ফার্স্টে থাকবে, কে সেকেন্ডে থাকবে, কে থার্ড থাকবে, কে ফোর্থ হবে। প্রায়োরিটি নির্ণয় করবা কি দিয়ে? প্রায়োরিটি নির্ণয় করবা সিআইপি নীতি দিয়ে। কি সেই সিআইপি নীতি? চলো এইবার আমরা সিআইপি নীতিটা আগে একটু দেখে আসি। ওকে, সিআইপি নীতিটা কি, কারণ এটা না জানলে তো তুমি প্রায়োরিটি নির্ধারণ করতে পারবা না। এই যে দেখো সেই কাঙ্ক্ষিত সিআইপি নীতি, সিআইপি অগ্রাধিকার অনুক্রম নীতি, অর্থাৎ কোনো মূলক বা কোনো পরমাণুর অগ্রাধিকার ক্রম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নির্ধারণ করতে নিম্নোক্ত নীতিটি অনুসরণ করা হয়, যাকে ক্যান, ইনগোল্ড আর প্রিলোগের নাম অনুসারে প্রথম 3টা অক্ষর দিয়ে সিআইপি নীতি নামকরণ করা হয়েছে। তো সিআইপি নীতির ফার্স্ট রুলটা কি? কাইরাল কার্বনে যুক্ত গ্রুপগুলোর মধ্যে যে মৌলের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি সেই মৌলের অগ্রাধিকার হবে সবচেয়ে বেশি। যেমন যদি কাইরাল কার্বনের সাথে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, সালফার এইভাবে 4টা গ্রুপ যুক্ত থাকে, তো আমরা জানি আয়োডিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে আয়োডিন থাকবে ফার্স্ট সারিতে, ঠিক আছে, আয়োডিনের গ্রুপ নাম্বার হবে ফার্স্ট। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা আয়োডিনের থেকে একটু কম, তাহলে এর গ্রুপ নাম্বার হবে সেকেন্ড 2। ক্লোরিন আরও একটু কম, তাহলে এ হবে 3-এ। সালফার আরও একটু কম, তাহলে এর পজিশন যাবে 4-এ, ঠিক আছে। এইভাবে যদি 4টা গ্রুপ যুক্ত থাকে, সালফারের প্রায়োরিটি হবে সবচেয়ে লোয়েস্ট, সবচেয়ে কম, আর আয়োডিনের প্রায়োরিটি হবে সবচেয়ে বেশি, কারণ এর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। ওকে, এটা কিন্তু ফার্স্ট রুল। এখন কথা হচ্ছে যে সবসময় তো এরকম একটা করে পরমাণু থাকবে না, একটা করে থাকবে না, এরকম 2টা একত্রে থাকলে, 2টা পরমাণু একত্রে থাকলে কি করবা? দেখো, তখন সিস্টেম হচ্ছে 2 বা ততোধিক মূলকের ফার্স্ট পরমাণু যদি একই হয় তাহলে সেকেন্ড পরমাণুর দিকে নজর দিতে হবে। সেকেন্ড পরমাণু যদি সেম হয় তাহলে থার্ড পরমাণু দেখতে হবে যে থার্ড পরমাণুর পারমাণবিক সংখ্যা বা ভর কার বেশি, সেইভাবে অগ্রগণ্যতার অনুক্রম বিবেচনা করতে হবে। যেমন এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা আর এই এক্সাম্পলটা, মনে করো একটা কাইরাল কার্বনের সাথে 1টা 2টা 3টা গ্রুপ অ্যাটাচ আছে, এদের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে নির্ণয় করবা, মানে প্রায়োরিটি কার বেশি হবে কার কম হবে কীভাবে বুঝবা? আমরা দেখছি 1 নম্বরেও কার্বন আছে, এই গ্রুপের 1 নম্বরেও কার্বন আছে, এই গ্রুপের 1 নম্বরেও কার্বন আছে, তাহলে কার্বনের দিকে কোনো তাকানোর প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু খোলামেলা বোঝাই লিখে। বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH3, তারপরে গ্রুপটা হচ্ছে বন্ড CH2, বন্ড CH2, বন্ড H, তারপরে গ্রুপটা হচ্ছে বন্ড CH2, বন্ড H। এদের ভিতরে প্রায়োরিটি নির্ধারণ করবা। প্রথম কাজ হচ্ছে তোমার ফার্স্ট পরমাণুর দিকে তাকাও। আমরা দেখতে পাচ্ছি 3টা গ্রুপে ফার্স্ট পরমাণু সেম, তাহলে বাদ দাও, সেকেন্ডে আসো। সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা 3টার ক্ষেত্রে সেকেন্ড পরমাণু সেম, সবারই এই একই হাইড্রোজেন আছে। এবার থার্ড পজিশনে যাও। থার্ড পজিশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, থার্ড পজিশনে এই গ্রুপে কার্বন আছে, এই গ্রুপে কার্বন আছে, বাট এই গ্রুপে হাইড্রোজেন আছে। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে প্রায়োরিটি কার্বনের বেশি হবে, তার মানে 3 নাম্বার এই গ্রুপটা প্রায়োরিটি সবচেয়ে কম হবে, কারণ এখানে 3 নম্বরে হাইড্রোজেন আছে যার পারমাণবিক সংখ্যা সবচেয়ে কম, তাই এর নাম্বার দেবো আমরা 3, ঠিক আছে। এইবার এই 2টা গ্রুপের ভিতরে কম্পিটিশন হবে, এখানেও কার্বন এখানেও কার্বন, বাদ দাও, তাহলে তো আমরা থার্ড নাম্বারও বিবেচনা করতে পারছি না। ফোর্থ নাম্বার কি আছে? H2 সেম, ফোর্থ নাম্বারে গিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারছি না। 5 নম্বরে এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন। এইবার খেলাটা হয়ে গেছে,
কার্বনের পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে এই গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, এটাকে নাম্বার দাও 1। এই গ্রুপটার প্রায়োরিটি তার থেকে একটু কম হবে, এটাকে নাম্বার দাও 2। তাহলে আমরা বুঝতে পেরেছি তো কোন গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর এটা হবে 3 নাম্বার গ্রুপ, মানে এর প্রায়োরিটি সবচেয়ে কম, এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, এইভাবে তোমরা গ্রুপগুলোর প্রায়োরিটি নির্ণয় করবা। ওকে, আবার সেকেন্ড অ্যাটমে একটা এক্সাম্পল আছে, দেখো বন্ড CH2Br, বন্ড CH2Cl, বন্ড CH2OH, বন্ড CH2CH3, বন্ড CH2H, এই 5টার ভিতরে কিভাবে তুমি ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করবা। দেখো এখানেও ফার্স্ট সেকেন্ডে CH2 আছে, এখানেও ফার্স্ট সেকেন্ডে CH2 আছে, এখানেও ফার্স্ট সেকেন্ডে CH2 আছে, সবারই সেম। তাহলে বাদ দাও, থার্ড পজিশনে চলে যাও। থার্ড পজিশনে এখানে আছে কি, ব্রোমিন, এখানে আছে ক্লোরিন। আচ্ছা, আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি। ব্রোমিনের কত বলো তো, ওই যে শুরুতে দিয়ে নিচ্ছি 35, ক্লোরিনের 17। তাহলে এই গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, তারপরে এই গ্রুপটার প্রায়োরিটি হবে, তাই তো? আবার বলতে পারো এই গ্রুপটা কেন হবে না, দেখো এখানে আছে অক্সিজেন, প্রথম থার্ডে আছে অক্সিজেন, আমরা তো দেখছি অক্সিজেনের 8, অক্সিজেনের থেকে তো ক্লোরিনের বেশি, তাহলে অবশ্যই এই যৌগের থেকে এই গ্রুপের থেকে এই গ্রুপের প্রায়োরিটি বেশি হবে। এখানে ক্লোরিন আছে, এখানে অক্সিজেন আছে। তারপর এইখানে দেখো 3 নম্বরে গিয়ে কার্বন আছে, আবার এখানে অক্সিজেন আছে। আমরা তো জানি কার্বনের থেকে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে এই গ্রুপের থেকে এই গ্রুপের প্রায়োরিটি বেশি হবে। তারপর এই লাস্ট গ্রুপে হাইড্রোজেন আছে শেষে, মানে হাইড্রোজেন একেবারে 1, তার থেকে কার্বনের বেশি, তাই এই গ্রুপ অপেক্ষা এই গ্রুপের প্রায়োরিটি বেশি হবে। তাহলে দেখো তো আমাদের প্রায়োরিটি সাজানোটা ঠিক আছে না, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন। ওকে, আচ্ছা, স্পেশাল কিছু গ্রুপ নেওয়া হয়েছে যেগুলো নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। যেমন মনে করো একটা কার্বনের সাথে আছে বন্ড OH, বন্ড OH আছে, অ্যামিনো গ্রুপ আছে, কার্বোক্সিলিক অ্যাসিডের গ্রুপ আছে, অ্যালডিহাইডিক গ্রুপ আছে, CH2OH আছে, C6H5 আছে। এদের ভিতরে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। ঠিক আছে, প্রায়োরিটি কীভাবে নির্ধারণ করবো, দেখো ফার্স্টে আমাদের কি করতে হয়, ফার্স্ট পরমাণুর দিকে তাকাতে হয়। এখানে ফার্স্ট পরমাণু অক্সিজেন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন। তা আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলো তো, 8, নাইট্রোজেনের 7, কার্বনের 6। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে এই গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, এটা হবে 1 নাম্বার গ্রুপ। ঠিক আছে, এবার নাইট্রোজেন আর কার্বনের ভিতরে তুলনা করো, নাইট্রোজেনেরটা বেশি, তাহলে এইটা হবে 2 নাম্বার গ্রুপ। কিন্তু এইখান থেকে 4টা গ্রুপ সবারই প্রথম অক্ষর কার্বন হয়ে গেছে, তাহলে আমাদের প্রথম অক্ষর বাদ, তাই না? প্রথম অক্ষর কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে না? এবার সেকেন্ডে কি আছে সেটা দেখতে হবে। এখানে সেকেন্ডে আছে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এইখানে কিন্তু হাইড্রোজেন ধরলে হবে না। দেখো এখানে C6H5 আছে, এখানে C6H5 আছে। এইখানে একটা সমস্যা আছে, এখানে সমস্যাটা হলো এখানে তোমার যে কার্বোক্সিলিক অ্যাসিডটা দেখছো আর এখানে যে তুমি অ্যালডিহাইডিক গ্রুপটা দেখছো, এই দুইটার ভিতরে সক্রিয়তা অবশ্যই কার্বোক্সিলিক অ্যাসিডের বেশি হবে, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি। ওকে, এটাকে তাহলে তো আমরা 3 নাম্বার দিতেই পারি, তাই না? কিন্তু এই 3 আর 4, এই যে 4 আর 5, এই দুইটা গ্রুপের ভিতরে একটু সমস্যা হবে, কারণ এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে। তাহলে এক্ষেত্রে প্রায়োরিটি তুমি কিভাবে এইটাকে বেশি দিবা? দেখো এই বন্ড CHO গ্রুপটা কিভাবে আছে জানো, বন্ড C দ্বি বন্ড O বন্ড H, এইভাবে থাকে কিন্তু অ্যালডিহাইডিক গ্রুপটা। আমরা জানি অ্যালডিহাইড গ্রুপে কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন থাকে, কিন্তু বন্ড CH2OH এই গ্রুপটা কিন্তু ওইভাবে থাকে না। এই গ্রুপটা সিম্পলি এইভাবে বন্ড CH2 বন্ড OH এইভাবে থাকে। ঠিক আছে, এখন একটা সিস্টেম হচ্ছে, সেটা আমাদের থার্ড রুলে গিয়ে বলা হচ্ছে CIP নীতির, যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত মূলকের ক্ষেত্রে যথাক্রমে 2টা এবং 3টা পরমাণুর সাথে সংযোগ ধরে অগ্রাধিকার নির্ণয় করতে হয়। যেমন দ্বিবন্ধন A থাকার অর্থ হচ্ছে A 2টা। ঠিক আছে, দ্বিবন্ধন A থাকার মানে এখানে A 2টা, একটা A 1 নাম্বার আর একটা A 2 নাম্বার পজিশন। ত্রিবন্ধন A থাকার মানে A 3টা, এ পরমাণু 3টা ধরতে হবে, ধরে অগ্রাধিকার নির্ণয় করতে হবে। যেমন অ্যালডিহাইডিক গ্রুপটা কিভাবে করা হয়েছে দেখো, অ্যালডিহাইডিক গ্রুপ CH দ্বিবর্ণ O, এখানে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে থাকা, এর অর্থ হলো অক্সিজেন 2টা আছে কার্বনের সাথে। অক্সিজেন কার্বনের সাথে দ্বিবন্ধনে থাকার মানে অক্সিজেন কার্বনের সাথে 2টা আছে। ঠিক আছে, দ্বিবন্ধন 2টা একক বন্ধন হয়ে যাবে। তাহলে এখানে আছে কি কি, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। আচ্ছা, কার্বনের সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকার মানে নাইট্রোজেন এখানে 3 বার আছে, 3 বার একক বন্ধনে আছে, তার মানে কার্বনের সাথে এখানে 3টা নাইট্রোজেন আছে। ঠিক আছে, এভাবে ধরে নিতে হবে। তাহলে প্রায়োরিটি তুমি যখন নির্ধারণ করবা,
এই বন্ড CH দ্বিবর্ণ এখানে কি ধরতে হবে বলো তো? এখানে ধরতে হবে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, আরও একটা অক্সিজেন। ডাবল বন্ডকে আমরা দুইটা একক বন্ড করে দিচ্ছি অক্সিজেনে, মানে এখানে দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? কিন্তু এই পরমাণুতে কি দুইটা অক্সিজেন সম্ভব? এখানে মোটেই সম্ভব না, কারণ এ তো দ্বিবন্ধনে নেই। এখানে যেহেতু দুইটা অক্সিজেন আছে, ফলে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে। এই জন্য দেখো অ্যালডিহাইড গ্রুপ, এর নাম্বার দিতে হবে 4, এর নাম্বার দিতে হবে 5, এবং সর্বশেষ ফিনাইল গ্রুপটা হবে 6 নাম্বার পজিশনে। এইভাবে আমরা গ্রুপগুলোর অগ্রাধিকার নির্ণয় করতে পারি। সেম একইভাবে যদি তুমি এই তিনটা গ্রুপ বিবেচনা করো, এখানে দেখো কার্বন আছে, এখানে 1 নম্বর পজিশনে কার্বন, এখানে 1 কার্বন, এখানেও 1 কার্বন, বাদ দাও। এখানে 2 H2, এখানে 2 H2, এখানে 2 H3, মানে দুই সবারই কি আছে 2 নম্বরে হাইড্রোজেন আসছে, বাদ দাও। 3 নম্বরে এখানে কার্বন, আচ্ছা একটু বিবেচনার বিষয় আছে এখানে, এভাবে বাদ দিলে হবে না, বিষয়টা তোমাদের একটু ডিপলি জানতে হবে। দেখো বন্ড CH2Cl, বন্ড CH2CH3, বন্ড CH3। দেখো আমি যদি এই তিনটা গ্রুপের ভিতরে অগ্রাধিকার নির্ণয় করতে যাই, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, বাদ দাও। এখানে H2, এখানে H2, এখানে H3 আছে। এখানে একটু আমাদের ভাবতে হবে যে CH2 মানে কি, এক হাইড্রোজেন কার্বনের সাথে এইভাবে আছে, আর CH3 মানে কি, হাইড্রোজেন কার্বনের সাথে এইভাবে আছে, তাই তো? স্বাভাবিক বিষয়। আমি যদি ফার্স্ট গ্রুপটা বিবেচনা করি CH2, এই যে CH2, এই CH2, তারপর আবারও বন্ড CH2, এই H, এই H, তারপর Cl, ঠিক আছে? এই গ্রুপটা CH2 বন্ড CH3, তাহলে কিভাবে নির্ণয় করবা? দেখো এইখানে আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার সবারই সেম আছে, 2 নম্বরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, সেম আছে। আমরা দেখছি এইখানে গিয়ে শেষ গ্রুপটা হচ্ছে ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা বেশি। তো এক্ষেত্রে আসলে আমরা যেটা করছি যে এই যে CH2, দুইটা হাইড্রোজেনকে দুইটা ধরছি, একটাকে 2 আর একটাকে 3 নাম্বার ধরছি, ঠিক আছে? এই যে কার্বন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এই গ্রুপটা যখন আমরা বিবেচনা করব, কার্বন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3, এর সাথে আছে বন্ড CH3, ওকে? তাহলে মনে করো এই কার্বন 3, এই কার্বন 4, এই হাইড্রোজেন 4, এই হাইড্রোজেন 5, এখানে এই কার্বন 4, এই হাইড্রোজেন 5, এই হাইড্রোজেন 6, ওকে? এরপর সর্বশেষ যেটা আছে CH3, 1, 2, 3, 1 নম্বরে কার্বন, 2 নম্বরে হাইড্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে হাইড্রোজেন। এবার একটু খেয়াল করো তো, 1 নম্বরে সবারই কার্বন হচ্ছে, 2 নম্বরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ওকে? 3 নম্বরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ওকে, বাদ দাও। 4 নম্বরে গিয়ে এখানে কার্বন, এখানে 1, 2, 3, এটা 4 হবে মেবি, 4, এখানে 5 হাইড্রোজেন, এখানে 6 হাইড্রোজেন। 4 নম্বরে এখানে গিয়ে যেটা হচ্ছে কার্বন হচ্ছে, এখানে যেটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে, এটাও 4 নম্বরে কার্বন হচ্ছে। তার মানে আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, হাইড্রোজেনের কম, ঠিক আছে? তাহলে এই গ্রুপটাতে 4 নম্বরে হাইড্রোজেন পড়ায়, এর অগ্রাধিকার সবচেয়ে কম, মানে এটা 3 নম্বর গ্রুপ হবে। এবার এই দুইটা গ্রুপের ভিতরে কম্পিটিশন করো, এখানে 4 কার্বন, এখানে 4 কার্বন, বাদ দাও। এখানে 5 হাইড্রোজেন, এখানেও 5 হাইড্রোজেন, বাদ দাও। এখানে 6 হাইড্রোজেন, এখানে 6 হাইড্রোজেন, বাদ দাও। এখানে 7 আছে ক্লোরিন, এখানে আছে 7 হাইড্রোজেন, তাহলে এই গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, মানে এই গ্রুপটা যাবে 1-এ, এটা যাবে 2-এ, আর এই গ্রুপটা যাবে 3-এ। এভাবে আমরা যে কোনো গ্রুপের প্রায়োরিটি নির্ণয় করে নিব আগে, ঠিক আছে? প্রায়োরিটি নির্ণয় করতে না পারলে তুমি কিন্তু RS নামকরণটা পারবা না। ওকে, থার্ড রুল শিখলাম। ফোর্থ রুলে যেটা বলছে যে আইসোটোপের ক্ষেত্রে যার পারমাণবিক ভর বেশি, সেই আইসোটোপটা বেশি অগ্রাধিকার পাবে। যেমন দেখো, এটা হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখানো হয়েছে। 1H হচ্ছে প্রোটিয়াম হাইড্রোজেন, 2H হচ্ছে ডিউটেরিয়াম হাইড্রোজেন, আর 3H হচ্ছে ট্রিটিয়াম হাইড্রোজেন। তো এদের ভিতরে এই ট্রিটিয়ামের পারমাণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। তারপর ডিউটেরিয়ামের প্রায়োরিটি, তারপর হচ্ছে প্রোটিয়াম বা হাইড্রোজেনের প্রায়োরিটি। এই জন্য দেখো, ট্রিটিয়াম গ্রেটার দ্যান ডিউটেরিয়াম গ্রেটার দ্যান প্রোটিয়াম হাইড্রোজেন, ঠিক আছে? এভাবে আমরা হাইড্রোজেনের বা যে কোনো হাইড্রোজেনের আইসোটোপের প্রায়োরিটি নির্ধারণ করতে পারি। যেমন কার্বন 12 আর কার্বন 13-র ভিতরে কিভাবে করবা? 13 কার্বন আগে যাবে, তারপর 12 কার্বন হবে, দুইটা প্রায়োরিটি। তাহলে সিআইপি অনুক্রম নীতি শিখে গেলে না? ওকে, এখন আমরা আবারও চলে যাব সেই RS নামকরণের ধাপে, যেখানে আমরা কথা বলছিলাম
যে সিআইপি নীতি অনুসারে গ্রুপগুলোর ক্রম নির্ধারণ করতে হবে। তাহলে আমি তোমাদের যে এক্সাম্পলটা রেখেছিলাম মনে আছে কি এক্সাম্পলটার কথা? সেই এক্সাম্পলটা আমরা এখন প্রায়োরিটি নির্ণয় করব। এই যে সেই এক্সাম্পলটা, বলো এখানে কাইরাল কার্বনের সাথে যুক্ত 4টা গ্রুপের প্রায়োরিটি কার সব থেকে বেশি, কার কম হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে কার্বন আছে, 1 নম্বরে কার্বন আছে, এখানে 1 নম্বরে অক্সিজেন, এখানে 1 নম্বরে কার্বন, এখানে 1 নম্বরে হাইড্রোজেন। সবচেয়ে পারমাণবিক সংখ্যা বেশি অক্সিজেনের, তাহলে এই গ্রুপটা 1 নম্বর হবে, এই গ্রুপটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, ফার্স্ট পজিশন দেখা শেষ। আচ্ছা, এই গ্রুপে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে হাইড্রোজেন। হাইড্রোজেন তো সবচেয়ে লোয়েস্ট পারমাণবিক নাম্বার, তাহলে একে একেবারে তুমি 4 করে দাও, মানে একে সর্বনিম্ন গ্রুপ করে দাও। হাইড্রোজেন যেখানে দেখবা সেটাই হবে সর্বনিম্ন গ্রুপ 4। এবার এই দুইটা গ্রুপের ভিতরে কম্পিটিশন করো। এর 2 নম্বরে হাইড্রোজেন আছে, এর 2 নম্বরে হাইড্রোজেন আছে, ভালো কথা। এর 3 নম্বরে অক্সিজেন আছে, এর 3 নম্বরে অক্সিজেন আছে। কিন্তু আমি ওই যে বলেছিলাম অ্যালডিহাইডিক গ্রুপ যেমন দেখতে, আসলে সেটা তেমন নয়। এইখানে আছে কার্বন আর অক্সিজেনের ভিতরে একটা ডাবল বন্ড, মানে এই ডাবল বন্ড থাকার অর্থ হলো এখানে অক্সিজেন 2টা আছে। ঠিক আছে, তার মানে এখানে কার্বনের সাথে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে দেখো অনলি একটাই অক্সিজেন আছে। তাহলে প্রায়োরিটি এর বেশি হবে, অর্থাৎ একে আমরা নাম্বারিং করব 3 দিয়ে, আর একে নাম্বারিং করব আমরা 2 দিয়ে, আর একে নাম্বারিং করব আমরা 3 দিয়ে। বোঝা গেছে বিষয়টা? এখানে 3 নম্বরে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। এখানে 3 নম্বরে অক্সিজেন একটা আছে, একটা সাথে একটা হাইড্রোজেন আছে, যেটা একেবারে লোয়েস্ট নাম্বার। তাহলে তো এটাকে আমরা এই গ্রুপের থেকে বেশি প্রায়োরিটি দিতে পারি না, তাই না? এই গ্রুপটাই হবে বেশি প্রায়োরিটি, কারণ এখানে অক্সিজেন ডাবল বন্ড, মানে 2টা আছে অক্সিজেন, তাই এই গ্রুপটা প্রায়োরিটি বেশি, এটা 2 নাম্বার। এবার নাম্বারিং করো তো, এরকম নাম্বারিং দিয়ে নিবা তোমরা। এই যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কি? OH 1 না, এটাকে 1 দিবা। তারপর CH2 2 নাম্বার পেয়েছে, 2 নাম্বার গ্রুপ হয়েছে, 2 দাও। CH2OH 3 নাম্বার গ্রুপ হয়েছে, 3 দাও। H 4 নাম্বার গ্রুপ হয়েছে, 4 দাও। তাহলে আমরা আরএস নামকরণের সেকেন্ড ধাপে বুঝে ফেললাম। সেকেন্ড ধাপটা আমরা কিভাবে করব? অগ্রাধিকার ক্রম নির্ধারণ করব গ্রুপগুলোর ভিতরে, কি অনুসারে? সিআইপি নীতি অনুসারে। 3 নম্বর ধাপ যেটা বলছে যে প্রদত্ত যৌগটিকে এইবার এমনভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে লোয়েস্ট নাম্বার প্রাপ্ত গ্রুপটা পর্যবেক্ষকের পিছন দিকে থাকবে, আর হাইয়েস্ট প্রায়োরিটি বা হাইয়েস্ট নাম্বার প্রাপ্ত গ্রুপটা কি হবে? হাইয়েস্ট নাম্বার থেকে দ্বিতীয় গ্রুপের দিকে, দ্বিতীয় থেকে তৃতীয় গ্রুপের দিকে আমাদের ঘোরাতে হবে পেন্সিল। এভাবে ঘোরাতে ঘোরাতে গিয়ে যদি দেখি ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে, মানে ডান ঘূর্ণি হয়েছে, তাহলে সেটা আর কনফিগারেশন, আর ঘূর্ণন ঘড়ির কাঁটার অপোজিটে বা বাম ঘূর্ণি হলে সেটা এস কনফিগারেশন। ঠিক আছে, তো চলো অ্যাপ্লাই করে দেখা যাক। এই যে দেখো বলছে কি লোয়েস্ট নাম্বার কে পেয়েছে? এই যে 4 নম্বরের হাইড্রোজেনটা লোয়েস্ট নাম্বার পেয়েছে না? তাহলে একে আমাদের পর্যবেক্ষকের পিছন সাইডে রাখতে হবে। তাহলে পর্যবেক্ষকের দিক হবে কোনটা? এই যে এই দিক। ঠিক আছে, এই যে চোখ, আমি হ্যান্ড নোটের ভিতরে চোখ দিয়েছিলাম, তোমরা যেন কোথাও চোখের চিহ্ন এঁকো না। ঠিক আছে, আমি বোঝানোর জন্য চোখ রেখেছিলাম যে এইটা হবে পর্যবেক্ষকের পিছন দিক, এটা হবে পর্যবেক্ষকের দিক, মানে এই দিক থেকে সে দেখবে। ঠিক আছে, এই দিক থেকে, বা এটাকে তুমি এইখানেও আঁকাতে পারো। মোট কথা এই 4 নম্বর গ্রুপটা পর্যবেক্ষকের পিছনে থাকবে, লোয়েস্ট গ্রুপটা পর্যবেক্ষকের পিছন দিকে থাকবে। ঠিক আছে, এবং এর এই অপোজিট সাইড থেকে দেখতে হবে। কিভাবে দেখবা? প্রথমে 1 থেকে 2 এর দিকে, 1 নম্বর গ্রুপ থেকে 2 নম্বর গ্রুপের দিকে পেন্সিল ঘোরাতে হবে। তারপর 2 থেকে 3 নম্বর গ্রুপের দিকে পেন্সিল ঘোরাতে হবে। ঠিক আছে, এইভাবে 3 থেকে কিন্তু আর 4-এ আসবে না। এই 4কে তোমরা পিছনেই রাখবা, একে আর কোনোভাবেই ঘোরানোর দরকার নাই, এর সাথে কারো সংযোগ করানোরও দরকার নাই। ওকে, তারপর কি করবা? 3 থেকে আবারও সেই 1-এ যাবে, এইভাবে ঘূর্ণনটা হবে এইভাবে। তাহলে আচ্ছা, ঘূর্ণন কিভাবে হচ্ছে দেখো তো? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে নাকি বিপরীত দিকে হচ্ছে? ঘড়ির কাঁটা তো এইভাবে ঘোরে, কিন্তু এ তো ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরছে, তাই না? তো ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরলে তাকে কি বলে? এস কনফিগারেশন। আর যদি এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, মানে এইভাবে ঘুরতো, তাহলে তাকে বলতাম আর কনফিগারেশন। ক্লিয়ার? এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবারও 1, এইভাবে যেতে ঘড়ির কাঁটা অপোজিটে ঘুরতে হচ্ছে, তাই এটা এস কনফিগারেশন। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো সেটা আর কনফিগারেশন। যদি এই কনফিগারেশনটা এখন আমরা পারফেক্ট করিনি, জাস্ট তোমাদের নামকরণের ধাপ অনুযায়ী আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। এখনও কিন্তু ওই কনফার্মেশনটা ঠিক হয়নি, মানে ওটা কিন্তু কারেক্ট না, ওখানে আরও কিছু ব্যতিক্রম রুল আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব।
4 নম্বরে বলছে আর অথবা এসকে আইডেন্টিফাই করার পর যৌগটির ইউপ্যাক নামের পূর্বে আর এসকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছে। আমরা যদি ধরে নেই যে এই কনফিগারেশনটা এস কনফিগারেশন হয়েছে, তাহলে এই এস কনফিগারেশনটা কিভাবে তোমরা লিখবা জানো? আগে তার ইউপ্যাক নাম লিখবা। এর ইউপ্যাক নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড বলছে তার ইউপ্যাক নামের পূর্বে এরকম হাইপেন দিতে হবে, হাইপেন দিয়ে ব্র্যাকেটের ভিতরে সেই কনফিগারেশনের নামটা লিখতে হবে, এস গ্লিসারালডিহাইড। এইভাবে আর এস নামকরণটা প্রকাশ করতে হয়। ইউপ্যাক নামের পূর্বে হাইপেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কনফিগারেশনটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর ধাপ বুঝতে পারলাম। 5 নম্বর বসছে ফিশার প্রজেকশন থেকে কিভাবে নামকরণ করতে হবে। এরকম একটা ধাপ তোমরা লিখে দিতে পারো যে ফিশার প্রজেকশন থেকে আরএস নামকরণের জন্য সর্বনিম্ন অগ্রাধিকার প্রাপ্ত গ্রুপকে সবসময় খাড়া রেখার নিচে আনতে হয়। এর জন্য যে কোনো একটা গ্রুপকে স্থির রেখে অন্য 2 জোড়া গ্রুপের মধ্যে অবস্থান বিনিময় করতে হয়। এটা আমি ফিশার প্রজেকশনের সময় বোঝাই দেবো, এখন বলবো না এটা নিয়ে। 6 একাধিক অপ্রতিসম বা কাইরাল কেন্দ্রযুক্ত যৌগের নামকরণ কিভাবে করতে হবে, অর্থাৎ যেখানে একের অধিক অপ্রতিসম কার্বন থাকবে। যেমন আমরা তো এখানে একটা অপ্রতিসম কার্বন নিয়ে কথা বলেছি, কিন্তু এই কার্বনটা যখন অনেক হয়ে যাবে, ওই যে কার এক্সাম্পল দিব, জাস্ট মনে করো CH3 C CH3 HBr BRS একটা যৌগ। দেখো তো এখানে কিন্তু 2টা কাইরাল কার্বন, এই একটা, প্রত্যেকটা কার্বনের সাথে 4টা করে গ্রুপ কিন্তু ভিন্ন ভিন্ন আছে। যখন এই কার্বনকে বিবেচনা করবো, এর সাথে 4টা গ্রুপ, এই 3টা আর এই একটা, সব ভিন্ন ভিন্ন আছে। মানে এরকম একাধিক অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকলে সেক্ষেত্রে নামকরণ আরএস নামকরণের সিস্টেম কি, প্রথমে কাইরাল কার্বনগুলোকে প্রথমে সংখ্যা দ্বারা চিহ্নিত করে নিতে হবে, তারপর প্রত্যেকটা কাইরাল কার্বনকে আলাদা আলাদাভাবে 4টা গ্রুপ আইডেন্টিফাই করে তাদের অগ্রাধিকার নিশ্চিত করে তাদের আরএস নামকরণটা বের করে নিতে হবে। ঠিক আছে, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগে প্রত্যেকটা কাইরাল কার্বনকে আলাদা আলাদা করে বিবেচনা করতে হয়। মানে যখন এইরকম কোনো যৌগ থাকবে, আমরা জানি এটা 1 নম্বর গ্রুপ, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। এর ভিতরে 2 নম্বরটা কাইরাল কার্বন আর 3 নম্বরটা কাইরাল কার্বন, কারণ এই 2টা কার্বনের সাথে একমাত্র গ্রুপগুলো ভিন্ন ভিন্ন আছে। তো এদেরকে নামকরণ কিভাবে করতে হয় জানো? প্রথমে এই 2 নম্বর কার্বন C2 এর নামকরণটা চিহ্নিত করে নিতে হয়, যেটা আর নাকি এস। তারপরে এই 3 নম্বর কাইরাল কার্বনেটকে আলাদাভাবে আরএস নামকরণ করে নিতে হয়। তারপর লিখতে হয়, যদি C2 যৌগটার নামকরণ আর হয় আর C3 যৌগটার কনফিগারেশন এস হয়, তাহলে লিখতে হয় যে এই C2-তে কনফিগারেশনটা আর না, এই জন্য একে লিখতে হয় 2R, আর C3-তে কনফিগারেশনটা এস হয়, একে লিখতে হয় 3S। এইভাবে একাধিক অপ্রতিসম কাইরাল কার্বনকে আলাদা আলাদা করে নামকরণ মানে আরএস কনফিগারেশন নির্ণয় করতে হয়। ওকে, তো আমরা আরএস নামকরণ নিয়ে অনেক কথাই বলে ফেললাম। এবার আমরা ডিরেক্টলি আর কোনো আলোচনায় যাব না, আমরা ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাব ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিভাবে আমাদের প্রশ্ন এসে থাকে আরএস নামকরণ থেকে। দেখো, আরএস নামকরণ থেকে এক্সাম্পল যেভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের দিয়ে থাকে, তার ভিতরে ফিশার প্রজেকশন থেকে, মানে ফিশার প্রজেকশনের একটা চিত্র দেওয়া থাকবে, ফিশার প্রজেকশনের সাহায্যে একটা অণু দেওয়া থাকবে, এরকম অণু থেকে নামকরণ করতে হবে। এইভাবে তোমাদের এক্ষেত্রে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন একটা অপ্রতিসম বা কাইরাল কার্বনযুক্ত ফিশার প্রজেকশন থেকে তোমাদের 1 বা 2টা নামকরণ থাকবে এক্সামে। তারপর একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যে যৌগ আছে, এই রকম যৌগ থেকে তোমাদের একটা নামকরণ আসবে। এরপর বাইফিনাইল যৌগ, বাইফিনাইল যৌগ থেকে তোমাদের একটা নামকরণ আসবে। এরপর সর্বশেষ অ্যালিন যৌগ, অ্যালিন যৌগ থেকে একটা থাকতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, তো ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের যখন আরএস নামকরণ থেকে আরএস বলবে যে নিম্নোক্ত যৌগগুলোকে আরএস পদ্ধতিতে নামকরণ করো, তখন তারা একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ 1 বা 2টা দেবে, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ একটা দিবে, বাইফিনাইল যৌগ থেকে একটা দিবে, অ্যালিন থেকে একটা দিতেও পারে নাও পারে। এখন তোমরা আমাকে বলতে পারো এগুলো কীরকম। দেখো, একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ এইরকম হবে দেখতে,
মানে এখানে একটা কাইরাল কার্বন, এই যে মাঝখান সেন্টার পয়েন্টে একটা কাইরাল কার্বন আছে। আর একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ এরকম হবে দেখতে, এই 1 2, হ্যাঁ, মানে দুইটা কাইরাল কার্বন থাকবে, এখানে একটা কাইরাল কার্বন, এখানে একটা কাইরাল কার্বন, এরকম যৌগ একটা দিবে। বাইফিনাইল যৌগ একটা দিবে। বাইফিনাইল মানে কি, দুইটা ফিনাইল বা চাক্রিক চক্র থাকবে, দুইটা ফিনাইল চক্র আছে যেখানে, তাকে বাইফিনাইল বলে। এই যে দুইটা ফিনাইল চক্র আছে, এরকম যৌগ থেকে একটা আরএস নামকরণ দিবে। সর্বশেষ অ্যালিন থেকে দিতেও পারে, নাও পারে। অ্যালিন হচ্ছে এরকম যে কার্বনের সাথে দুইটা দ্বিবন্ধন আছে, ঠিক আছে, যে কার্বনের সাথে দুইটা দ্বিবন্ধন আছে, এইরকম যৌগকে বলা হয় অ্যালিন। এই অ্যালিন থেকে একটা দিতেও পারে, নাও পারে। তাহলে তোমাদের আরএস নামকরণটা কিভাবে আসে এক্সামে? আরএস নামকরণ থেকে এইভাবে শ্রেণী বিভাগ করে তারা দেয়। একটা কাইরাল কার্বন থেকে যে কোনো এক বা দুইটা এক্সাম্পল দিবে, তারপর দুইটা কাইরাল কার্বন থেকে একটা এক্সাম্পল দিবে, বাইফিনাইল যৌগ বা চক্র থেকে একটা এক্সাম্পল দিবে, আর অ্যালিন যৌগ থেকে একটা এক্সাম্পল দিবে। তো আমরা শুরুতেই চলে যাব যেখানে একটা কাইরাল কার্বন আছে সেই যৌগের আরএস নামকরণ কিভাবে করতে হয়। ওকে, দেখো আমরা তাহলে ফার্স্টে যে কাজ করব, আমরা একটা কাইরাল কার্বন আছে এইরকম যৌগগুলোর আরএস নামকরণ করব কিভাবে। দেখো, ফার্স্ট পদ্ধতি মানে রুল 1 বলছে কাইরাল কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলোর প্রথমে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ণয় করতে হবে, কে ফার্স্ট কে সেকেন্ড, এইভাবে সিআইপি নীতি অনুসারে। সেকেন্ডে কি করতে হবে, সর্বনিম্ন যে অগ্রাধিকার গ্রুপটা আছে তাকে বিপরীত দিক থেকে পর্যবেক্ষণ করতে হবে, তার বিপরীত দিক থেকে দেখতে হবে, এবং সেই দেখাটা যদি ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন হয় সেটা আর কনফিগারেশন হবে, বিপরীত দিকে হলে এস হবে। এই ফর্মুলা তখনই খাটবে যখন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উলম্ব রেখায় থাকবে, মানে এরকম লম্ব বরাবর থাকবে, উপরে লম্বের উপরে বা নিচে থাকবে, তখনই ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন আর অপোজিটের ঘূর্ণন এস কনফিগারেশন হবে। কিন্তু যদি সর্বনিম্ন বা লোয়েস্ট গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর থাকে, মানে এরকম অনুভূমিক বরাবর থাকে, তখন ঘড়ির কাঁটার ঘূর্ণনকে এস বলা হবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনকে আর বলা হবে। এই তিনটা নিয়ম যদি মনে থাকে তোমরা সহজেই অপ্রতিসম বা কাইরাল কার্বনের আরএস নামকরণ করতে পারবা, ঠিক আছে। এখন উলম্ব রেখা আর আনুভূমিক রেখা আবার কি, এই যে দেখো এই রেখাটাকে বলা হচ্ছে আনুভূমিক রেখা, মানে ভূমির সাথে সমান্তরালে যে রেখাটা থাকে এই রেখাটা হচ্ছে আনুভূমিক রেখা। আর এই ভূমির সাথে লম্ব আকারে যে রেখাটা থাকে এইটা হচ্ছে উলম্ব রেখা। তাহলে এই উলম্ব রেখায় একবার এখানে যদি আমি গ্রুপগুলোর কথা বলি, এ গ্রুপ সবচেয়ে বেশি প্রায়োরিটি, বি তারপরে আছে, সি তারপরে প্রায়োরিটি বেশি, আর ডি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। এইখানে দেখো ডি গ্রুপটা আনুভূমিক রেখায় আছে, আর এইখানে দেখো ডি গ্রুপটা উলম্ব রেখায় আছে। তাহলে যখন উলম্ব রেখায় থাকে তখন ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন আর হয়, আর ঘড়ির কাঁটার বিপরীতে হয় এস। তাহলে এইখানে ডি গ্রুপটা উলম্ব রেখায় আছে না, ফলে এক্ষেত্রে দেখো ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হচ্ছে বলে এটাকে আমরা বলবো আর কনফিগারেশন, ঠিক আছে। এই যে এটাকে বলবো আর কনফিগারেশন, কারণ দেখো এখানে আছে এ 1 নাম্বার গ্রুপ, বি 2 নাম্বার গ্রুপ, সি 3 নাম্বার প্রায়োরিটি, আর ডি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি 4 নাম্বার, মানে এটা সর্বনিম্ন অগ্রাধিকার গ্রুপ। এটা উলম্ব রেখায় আছে, এটাকে ঘূর্ণন দাও। আমরা জানি 1 থেকে প্রথমে 2-এ যেতে হয়, 2 থেকে 3-এ যেতে হয়, 3 থেকে আবারও এইভাবে 1-এ আসতে হয়, মানে ঘূর্ণনটা এইভাবে ঘড়ির কাঁটার সাথে হচ্ছে না, ঘড়ির কাঁটার দিকের সাথে, ঘড়ির কাঁটা তো এইভাবেই ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি এইভাবে উলম্ব বরাবর থাকে তাহলে সেটা হবে আর কনফিগারেশন। আবার যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আনুভূমিক বরাবর থেকে ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেটা হয়ে যাবে উল্টো এস কনফিগারেশন, ঠিক আছে। মানে আমাদের এক কথায় যেটা মনে রাখতে হবে, একেবারে সহজ কথায় যদি আমি বলতে যাই, যে আমরা তো এর আগে দেখেছিলাম, আমরা এর আগে কি দেখেছিলাম বলতো, যে এ বি সি ডি, সরি এখানে বি দাও, এখানে সি দাও। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার হলে আমাদের ঘূর্ণনটা ঠিক এইভাবে হবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবারও সেই 1-এ আসছে। মানে এই ঘূর্ণনটা কি, ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ডান ঘূর্ণি। ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে আমরা কি বলি, আর কনফিগারেশন বলি, তাই তো। কিন্তু এক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আর আমরা তখনই বলতে পারবো যখন এই সর্বনিম্ন অগ্রাধিকার গ্রুপটা এইভাবে উলম্ব রেখার সাথে থাকবে, উলম্ব রেখার নিচে বা উপরে থাকবে। যদি এইটা কি হয়, এই ডিটা এখানে না থেকে এইখানে আসে আর এটা আসে এইখানে, ঠিক আছে, ডিটা এখানে থাকে, এটা থাকে এইখানে, বি এখানে থাকলো না, সি এখানে আর বি থাকলো এখানে,
সেক্ষেত্রে ঘূর্ণন কিভাবে হবে বলো তো? এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এইভাবে ঘূর্ণনটা হয়। মানে এবার ঘড়ির কাঁটার কি অপোজিটে হচ্ছে না? তাহলে তো এটা এস কনফিগারেশন হওয়ার কথা না? ঘড়ির কাঁটার অপোজিটে হলে এস কনফিগারেশন হয় না? কিন্তু না, এটা এস হবে না। কেন? কারণ ডিটা দেখো এইভাবে অনুভূমিক রেখা বরাবর আছে। অনুভূমিক রেখা বরাবর হলেই ঘূর্ণনের সূত্রটা উল্টো হয়ে যায়, এস হয়ে যায় আর কনফিগারেশন। ঠিক আছে, এগুলো আমরা আরও বুঝবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। তা আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকবারই এসছে এই প্রশ্নটা। তো আমাদের প্রথম কাজ আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রুপগুলো আইডেন্টিফাই করতে হবে। তো গ্রুপগুলো আইডেন্টিফাই করো। এখানে কি কি গ্রুপ আছে বলো তো? দেখো এখানে গ্রুপ আছে তোমার অ্যালডিহাইডেড গ্রুপ আছে, ওএস গ্রুপ আছে, CH2OH গ্রুপ আছে, আর হাইড্রোজেন গ্রুপ আছে। দেখো তো এইটা তো কাইরাল কার্বন, তাই না? তাহলে এখানে একটা অপ্রতিসম চিহ্ন দিয়ে নাও তো। এই যে এইখানে আছে কাইরাল কার্বন, এর সাথে যুক্ত গ্রুপগুলো দেখো 1টা 2টা 3টা 4টা সবই ভিন্ন ভিন্ন গ্রুপ, ফলে এটাকে আমরা কাইরাল কার্বন বলি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভিন্ন ভিন্ন গ্রুপগুলোকে শনাক্তকরণ করা এবং তাদের প্রায়োরিটি নির্ধারণ করা, K1, K2, K3, K4। তো কীভাবে প্রায়োরিটি করবা? এই যে এখানে ফার্স্ট পরমাণু দিকে আগে খেয়াল করতে হবে। ফার্স্ট পরমাণু, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন। আমরা জানি অক্সিজেনের প্রাধান্য সবচেয়ে বেশি, ফলে এই গ্রুপটা 1 নম্বর গ্রুপ হবে। এরপর সেকেন্ড পরমাণু, এখানে সেকেন্ড পরমাণু হাইড্রোজেন। বাট একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো যে এই অ্যালডিহাইড গ্রুপ কিভাবে থাকে। অ্যালডিহাইড গ্রুপে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে থাকে আর হাইড্রোজেন আলাদা একক বন্ধনে থাকে। এর ভিতরে আবার যেটা হয়, এই অক্সিজেন দ্বিবন্ধনে থাকার মানে অর্থ হলো এখানে 2টা অক্সিজেন আছে, একক বন্ধনের সাহায্যে 2টা অক্সিজেন আছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো সেকেন্ড পজিশনে হাইড্রোজেন তুমি ধরতে পারো না। সেকেন্ড পজিশনে এখানে হাইড্রোজেন যদি ধরি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আচ্ছা, এখানে তো অনলি হাইড্রোজেন আছে, তাই না? তো আমি বলেছিলাম যেখানে হাইড্রোজেন দেখবা মানে কি হাইড্রোজেনের পারমাণবিক নম্বর সবচেয়ে কম, ফলে ওটাকে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি আগে দিয়ে নিবা, ওটাকে আগেই 4 নম্বর করে নিবা। তাহলে এবার কম্পিটিশন হবে এই গ্রুপ আর এই গ্রুপের ভিতরে। দেখো এখানে 2 হাইড্রোজেন, এখানে 2 হাইড্রোজেন, খুব ভালো কথা। এখানে 3 অক্সিজেন, এখানেও 3 অক্সিজেন। তাহলে কিভাবে তুমি এখানে পার্থক্য করবা? হ্যাঁ, পার্থক্য করার একটা উপায় আছে। এখানে 4 হাইড্রোজেন, কিন্তু এইখানে 4 কিন্তু একটা অক্সিজেন আসবে। এই যে এখানে অক্সিজেন কিন্তু 2টা, কারণ এই কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে থাকার মানে হচ্ছে 2টা অক্সিজেন আছে। ঠিক আছে, যখনই কার্বনের সাথে দ্বিবন্ধনে অক্সিজেন দেখবা তার মানে ওখানে কার্বনের সাথে 2টা অক্সিজেন আছে। যখন কার্বনের সাথে 3টা নাইট্রোজেন দেখবা তার মানে ওখানে কার্বনের সাথে ট্রিপল বন্ডে নাইট্রোজেন দেখবা, মানে যেরকম সায়ানাইড গ্রুপ দেখবা তার মানে ওখানে কার্বনের সাথে 3টা নাইট্রোজেন আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এই গ্রুপটার প্রায়োরিটি এই গ্রুপ অপেক্ষা বেশি হবে। তার মানে এটা 3, এটা 2 আর এটা 3। ওকে, নাম্বারিং করো। কিভাবে নাম্বারিং করবা জানো? আমি কালো কালি দিয়ে দেখাবো। কালো কালি, তোমরা কালো কালি ব্যবহার করবা, এরকম লাল ব্যবহার করো না যেন। তাহলে ওএস গ্রুপ সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে, এরকম একে এইভাবে নাম্বার করবা 1, এর পাশে এইভাবে 1 দিবা। তারপর প্রায়োরিটি পাবে কি? CHO গ্রুপ, কারণ এর লাস্টে 2টা অক্সিজেন আছে, তাহলে এটাকে এইরকম 2 দিবা। তারপর প্রায়োরিটি পাবে এই গ্রুপ, তাহলে এটাকে 3 দিবা। তারপর প্রায়োরিটি পাবে এই গ্রুপ, এটাকে 4 দিবা। এবার দেখো ঘূর্ণনটা কিভাবে করবা। ঘূর্ণনটা 1 থেকে 2, 2 থেকে 3। আমি বলেছিলাম যে লোয়েস্ট প্রায়োরিটি যে গ্রুপটা আছে তাকে পর্যবেক্ষণের পিছন দিকে রাখতে হবে। তাহলে লোয়েস্ট প্রায়োরিটি যদি এই দিকে থাকে, পর্যবেক্ষণটা হবে এই দিক থেকে। এই চোখ চিহ্ন যেন তোমরা দিও না, হ্যাঁ, আমি বোঝানোর জন্য দিচ্ছি। তোমরা এরকম দিতে পারো, এরকম তীর চিহ্ন দিয়ে এরকম লিখতে পারো যে এটা হচ্ছে পর্যবেক্ষণের, ছোট করে লিখে দিতে পারো এটা হচ্ছে পর্যবেক্ষণের দিক। ক্লিয়ারিটি? তাহলে সর্বনিম্ন অগ্রাধিকার গ্রুপটা পর্যবেক্ষণের ঠিক পিছনে থাকবে, এইটা হবে পর্যবেক্ষণের দিক। তাহলে এই লোয়েস্ট প্রায়োরিটিকে আমরা ঘূর্ণনে অতটা গুরুত্ব দিব না। আমাদের কাজ কি? 1 থেকে 2-এ যাওয়া। 1 থেকে 2-এ গেলাম, এইভাবে যাবা। 1 থেকে 2, 2 থেকে 4টার আছে কিনা ওসব দেখার দরকার নাই, কারণ এটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, ওটা পর্যবেক্ষকের পিছনে আছে, ওকে আমরা গুনবো না, আমরা আসবো 3-এ। ঠিক আছে, তাহলে দেখো তো ঘূর্ণনটা কি হয়েছে, ঘড়ির কাঁটার দিকে হয়েছে না বিপরীতে হয়েছে? এটা অবশ্যই বিপরীতে। ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে বলো তো? ঘড়ির কাঁটা না এইভাবে ঘোরে, তো এটা তো অপোজিট হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীতে হয়েছে। তাহলে না এটা এস কনফিগারেশন হওয়ার কথা, ঘড়ির কাঁটার বিপরীতে হলে এস কনফিগারেশন হয়, কিন্তু না। কেন না? এই যে সর্বনিম্ন অগ্রাধিকার গ্রুপটা দেখো আনুভূমিক রেখায় আছে, এরকম আনুভূমিক রেখায় থাকলে এস হবে না। আনুভূমিক রেখায় যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন হয় সেটাকে বলে আর কনফিগারেশন। ঠিক আছে, যদি 4 নম্বর গ্রুপটা
উলম্ব রেখায় এরকম নিচে বা উপরে থাকতো তখন আমরা সেটাকে এস বলতে পারতাম, কিন্তু সেটা এরকম আনুভূমিক রেখায় চলে আসলে সেটাকে আর এস বলা যাবে না, সেটা হয়ে যাবে আর কনফিগারেশন। এই যে আমি প্রথমে লিখে দিয়েছি, উলম্ব রেখায় থাকলে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উলম্ব রেখায় থাকলে ঘড়ির কাঁটার দিকে আর হয়, ঘড়ির কাঁটার অপোজিটে এস হয়, কিন্তু আনুভূমিক রেখায় থাকলে ঘড়ির কাঁটার দিকে এস হয়, ঘড়ির কাঁটার বিপরীতে আর হয়। এটা তো আনুভূমিক রেখায় আছে, অনুভূমিক রেখায় আছে, তাহলে ঘড়ির কাঁটার অপোজিটে যেটা ঘূর্ণন সেটাকে আর বলা হবে, আর কনফিগারেশন। এবার এইটা নির্ণয় করো তো, গ্রুপগুলোকে আগে নাম্বার দাও। ওএস 1 নম্বর, সিএইচও 2 নম্বর, CH2OH 3 নম্বর, হাইড্রোজেন 4 নম্বর। তাহলে ঘূর্ণন হবে 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ঘূর্ণন হবে। তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তো এর আর কনফিগারেশন হওয়ার কথা। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তো সেটাকে আর কনফিগারেশন বলে, কিন্তু না, ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে আর কনফিগারেশন তখনই বলবে যখন এই লোয়েস্ট গ্রুপটা উলম্ব রেখায় থাকবে, এই গ্রুপটা যখন এখানে থাকবে, কিন্তু এই গ্রুপটা অনুভূমিক রেখায় আছে। আনুভূমিক রেখায় থাকলে তখন আর হয় না, তখন ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে এস কনফিগারেশন বলে। ঠিক আছে, তাহলে নামকরণটা কিভাবে করবা? নামকরণ এইভাবে করবা, এর কনফিগারেশন যেহেতু আর, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে হাইপেন দিবা, দিয়ে এই যৌগটার ইউপ্যাক নাম লিখবা। ইউপ্যাক নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। ঠিক আছে, এই যৌগটা এস কনফিগারেশন, তাহলে এর ইউপ্যাক নাম কি? গ্লিসারালডিহাইড। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের নামকরণ করতে পারি। কথা হচ্ছে, তোমার যদি ইউপ্যাক নাম মনে না থাকে তখন তুমি কি করবা? সব যৌগে তো আর ইউপ্যাক নাম মনে রাখা সম্ভব না, সব যৌগে তো নামকরণ মনে রাখা সম্ভব না, তখন তুমি জাস্ট কনফিগারেশন কি সেটা দেখবা। এর কনফিগারেশন আর না, তুমি এরকম লিখবা আর, নিচে এইভাবে লিখবা আর কনফিগারেশন, বা লিখতে পারো যৌগটির কনফিগারেশন আর, এখানে লিখতে পারো অতএব যৌগটির কনফিগারেশন এস। ঠিক আছে, যখন নাম মনে না থাকবে তখন এইভাবে ডিরেক্টলি এস কনফিগারেশন নামে লিখবা। ওকে, সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি। এবার সব তোমরা পারবা, সব কিছু তোমাদের সহজ হয়ে যাবে। দেখো সেকেন্ড এক্সাম্পলটা কি, এই যৌগটার ক্ষেত্রে বিবেচনা করো। এখানে গ্রুপ আছে, কাইরাল কার্বনের সাথে গ্রুপ আছে ব্রোমিন, CH3HCl। তা আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, তারপর এখানে আছে কার্বন। ফার্স্ট পরমাণুটা আগে দেখতে হবে, এখানে ফার্স্ট পরমাণু ব্রোমিন, এখানে ফার্স্ট পরমাণু ক্লোরিন, এখানে কার্বন, তাহলে অবশ্যই তিনটার ভিতর থেকে ব্রোমিন ক্লোরিন বেশি, এর আগে আসবে। এবার এই গ্রুপ আর এই গ্রুপের ভিতরে বিবেচনা করো। হাইড্রোজেন তো সবচেয়ে লোয়েস্ট নাম্বার, তাহলে ওকে তো শেষেই রাখতে হবে। হয়ে গেল নির্ণয় করা। ব্রোমিনের পাশে উপরে বা পাশে এরকম 1 দিবা, দিয়ে একটা গোল দিয়ে নিবা। ক্লোরিনের সাথে 2 লিখে এরকম একটা গোল দিয়ে নিবা। CH3 এর সাথে 3 লিখে একটা গোল দিবা। হাইড্রোজেনের সাথে 4 লিখে একটা গোল দিবা। ঘূর্ণনটা কোন দিক থেকে কোন দিকে হবে? 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ঘূর্ণন 1 2 3। 4 নম্বর গ্রুপ লোয়েস্ট প্রায়োরিটি, ওকে পর্যবেক্ষণের বিপরীত সাইডে রাখতে হবে। তাহলে পর্যবেক্ষণের দিক হবে কোনটা? এটা। ঠিক আছে, এদিক থেকে দেখতে হবে, এদিক থেকে দেখতে হবে, দেখে 1 থেকে 2 এর দিকে পেন্সিল ঘোরাতে হবে, 2 থেকে 3 এর দিকে পেন্সিল ঘোরাতে হবে। ঠিক আছে, এখন দেখো তো ঘূর্ণনটা কি হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না? এই যে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তো এটা আর কনফিগারেশন হওয়ার কথা। এস কেন হলো? ওই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে। এই এইচ যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এইচ যদি এই উলম্ব রেখায় থাকতো, উলম্ব রেখার নিচে বা উপরে থাকতো, তখন আর কনফিগারেশন হতো, কিন্তু এটা অনুভূমিক রেখায় থাকার কারণে ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন হয়, সেটা এস কনফিগারেশন হবে। ঠিক আছে, এই যৌগটা দেখো, প্রথমে নাম্বার দাও। ওএস যেহেতু সর্বোচ্চ অধিকার প্রাপ্ত, একে 1, তারপর আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড 2 নম্বর, তারপর CH3 মিথাইল গ্রুপ 3 নম্বর। এখানে প্রথমে যে কাজটা করবা, গ্রুপগুলোর অগ্রাধিকার নির্ণয় করে নিবা। যে কাইরাল কার্বনের সাথে যে 4টা গ্রুপ থাকবে এদের অগ্রাধিকার নির্ণয় করে নিবা। কিভাবে? দেখো, এক্ষেত্রে ফার্স্ট ওএস এর ক্ষেত্রে ফার্স্টে আছে অক্সিজেন, COOH এর ক্ষেত্রে ফার্স্টে আছে কার্বন, তাহলে অবশ্যই দুইটার ভিতরে ওএস সর্বাধিকার প্রাপ্ত হবে, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি, ফলে এটা 1 নম্বর হবে। এবার এই দুইটা গ্রুপের ভিতরে কম্পিটিশন করো, এখানেও ফার্স্টে কার্বন, এখানেও ফার্স্টে কার্বন, ওকে বাদ দাও, কিন্তু এখানে সেকেন্ডে অক্সিজেন আছে, এখানে সেকেন্ডে হাইড্রোজেন আছে, ফলে এর প্রায়োরিটি বেশি হবে, ফলে COOH কে 2 নম্বর দিবা। ঠিক আছে, CH3 কে 3 নম্বর দিবা, হাইড্রোজেন লোয়েস্ট প্রাপ্ত হবে, ফলে এটাকে পর্যবেক্ষকের পিছন দিকে রাখতে হবে এবং পর্যবেক্ষকের দিক হবে এইটা, এই দিক থেকে দেখতে হবে। তো এই দিক থেকে দেখলে 1 থেকে, এই দিক থেকে কিভাবে দেখবা? 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে ঘুরবা। এই যে 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে এইভাবে ঘুরতে দেখো তো ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরতে হচ্ছে না? তাহলে তো এটা এস কনফিগারেশন হওয়ার কথা। এস কেন হচ্ছে না? কারণ এই যে লোয়েস্ট প্রাপ্ত গ্রুপটা অনুভূমিক রেখায় আছে, তাই এটা আর কনফিগারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এরপরের এক্সাম্পলগুলো দেখা যাক। আমরা সবগুলো এক্সাম্পল যা যা দেখাবো সব কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসছে,
মানে এর বাইরে তোমাদের কোনো এক্সাম্পল আর দেখার দরকার নেই, এইগুলোই আসবে তোমাদের এক্সামে, এইগুলোই বিগত বছরগুলোতে এসছে এবং এইগুলোই আগামীতে ইনশাল্লাহ আসবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, এই কাইরাল কার্বনের সাথে যুক্ত আছে 4টা গ্রুপ, এদের ভিতরে অগ্রাধিকার নির্ণয় করে নাও। অবশ্যই 4টা গ্রুপের প্রথম সংখ্যা দেখো, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বেশি, ফলে এর অগ্রাধিকার সবচেয়ে বেশি হবে, এটাকে আমরা 1 নম্বর দিব। তারপর এই দুইটা গ্রুপের ভিতরে কম্পেয়ার করো, এখানে 2 নম্বরে হাইড্রোজেন, এখানে 2 নম্বরে অক্সিজেন আছে, ফলে COOH এর কার্যকর ক্ষমতা মানে অগ্রাধিকার 2 নম্বর হবে, তারপর CH3 এর প্রায়োরিটি হবে, তারপর সর্বশেষ হাইড্রোজেনের প্রায়োরিটি হবে। ঠিক আছে, মানে হাইড্রোজেন 4 নম্বর গ্রুপ, এটা লোয়েস্ট প্রায়োরিটি, ফলে এইবার কিন্তু পর্যবেক্ষণের দিক কোন দিকে হবে বলো তো? এই দিকে। কেন? কারণ লোয়েস্ট প্রায়োরিটি পর্যবেক্ষণের পিছনে থাকে, ফলে এই দিক থেকে এখন তোমাকে দেখতে হবে। এই দিক থেকে কিভাবে দেখবা? এই যে 1 থেকে 2-এ যাও, 2 থেকে 3-এ আসো, এইভাবে ঘোরো। তাহলে এইভাবে ঘুরতে গিয়ে আমাদের ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন হচ্ছে, ফলে এর নাম তো আর কনফিগারেশন হওয়ার কথা, এর নাম কেন এস হচ্ছে? কারণ এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে, ফলে এটা এস কনফিগারেশন হয়ে যাবে, আর উল্টে এস হয়ে যাবে। কিন্তু যদি সেটা এভাবে উলম্ব রেখায় থাকতো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা, তাহলে এর নাম আর কনফিগারেশন হতো। ওকে, 5 নম্বরটা দেখো, প্রথমে এই 4টা গ্রুপকে আইডেন্টিফাই করে নাও, করে এদের ভিতরে অগ্রাধিকার নির্ণয় করো। আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, ফলে এই 1 নম্বর গ্রুপ হবে। এবার এই দুইটা গ্রুপের ভিতরে কিভাবে কম্পেয়ার করবা? এখানে আছে CH2, এখানে আছে CH3। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানেও ফার্স্টে কার্বন, এখানেও ফার্স্টে কার্বন, বাদ দাও। এখানে সেকেন্ডে হাইড্রোজেন, এখানেও সেকেন্ডে হাইড্রোজেন, কিন্তু এখানে H2 থাকার মানে হচ্ছে কি? এখানে H2 থাকার মানে এখানে সেকেন্ডে হাইড্রোজেন, থার্ড পজিশনেও হাইড্রোজেন, আর এখানে H3 থাকার মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশনে, মানে 3টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, ফোর্থ পজিশনে এখানে কি? ফোর্থ পজিশনে এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। দেখো, একক 2টা হাইড্রোজেন মানে দ্বিতীয়, তৃতীয়, তারপর 4 নম্বরে পড়ছে কার্বন। এখানে দেখো কার্বন 1 নম্বরে, 3টা হাইড্রোজেন থাকার মানে 2টা, 3টা, 4টা, মানে 4 নম্বরেও হাইড্রোজেন পড়ছে, কিন্তু এখানে 4 নম্বরে কার্বন পড়ছে, ফলে কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি, তাই এই গ্রুপটার প্রায়োরিটি বেশি হবে, এই গ্রুপটার কম হবে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপের অগ্রাধিকার নির্ণয় করা শেষ। এবার ঘুরাবা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় পড়ছে? এখানে পড়ছে না, তাহলে পর্যবেক্ষণের দিক হবে এই দিক থেকে, এই দিক থেকে দেখতে হবে। 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ঘুরতে হবে। আমরা দেখছি ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, ফলে এটা তো আর কনফিগারেশন হওয়ার কথা, কেন হচ্ছে না? কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখায় আছে, এই যে, তাই এর নাম এস হয়ে যাবে, আর হবে না, আর উল্টে এস কনফিগারেশন হয়ে যাবে। এই গ্রুপটা দেখো, 4টা গ্রুপকে আইডেন্টিফাই করে নাও। আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি, ফলে ব্রোমিনের নাম্বার হবে 1। তারপর এই যৌগটা দেখো, এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই 3টা গ্রুপের ভিতরে কম্পেয়ার করো। হাইড্রোজেন সবচেয়ে কম হবে, কারণ ওর 1, তাই হাইড্রোজেনকে আমরা 4 দিয়েছি। ঠিক আছে, হাইড্রোজেনকে 4 দিয়েছি, ব্রোমিনকে 1 দিয়েছি। এই 2টা গ্রুপের ভিতরে ডি কি বলো তো? আমি তোমাদের ফার্স্টে শিখাইছিলাম, মনে আছে কি জানি না, যে ডি হচ্ছে হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, যার নাম ডিউটেরিয়াম। এই যে 2s, অর্থাৎ যে হাইড্রোজেনের ভর 2, তাকে বলে ডিউটেরিয়াম। তাহলে এই ডিউটেরিয়ামের ভর অবশ্যই হাইড্রোজেন অপেক্ষা বেশি। ঠিক আছে, হাইড্রোজেন অপেক্ষা ডিউটেরিয়ামের ভর বেশি, তাহলে ডিউটেরিয়াম 3 হবে আর হাইড্রোজেন 4 হবে। ক্লিয়ার? আর CH2 CH3 হবে 2 নাম্বার, কারণ এই তো ফার্স্টে কার্বন আছে, কার্বনে তো আরও বেশি। গ্রুপের অগ্রাধিকার নির্ণয় করা শেষ। এবার ঘুরাও, সর্বনিম্ন অগ্রাধিকার গ্রুপটা এইদিকে আসছে, তাহলে পর্যবেক্ষণের দিক হবে এইদিকে, এদিক থেকে দেখতে হবে। এদিক থেকে কিভাবে দেখবা বলো তো? এদিক থেকে দেখার সিস্টেম হচ্ছে এই যে 1 নাম্বার গ্রুপ, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3। আমি একবার বলেছি যে এই 4 নাম্বার মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে ঘূর্ণনের সময় দেখার কোনো দরকার নেই, ও পর্যবেক্ষকের পিছনে আছে। তাহলে এই যে 1 থেকে 2, 2 থেকে 3 মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তো আর কনফিগারেশন হওয়ার কথা, কেন হচ্ছে না? কারণ এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে, এই যে অনুভূমিক বরাবর আছে, সে উলম্ব রেখায় থাকলে আর হতো, অনুভূমিক বরাবর আছে, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, তাহলে অবশ্যই এস কনফিগারেশন হবে। ওকে, 7 নম্বর এক্সাম্পলটা দেখো, সবগুলো এক্সাম্পলই ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসছে। কাইরাল কার্বনের সাথে 4টা গ্রুপকে প্রথমে আইডেন্টিফাই করে তাদের প্রায়োরিটি নির্ধারণ করো। আমরা জানি আয়োডিনের পারমাণবিক ভর সবচেয়ে বেশি, ফলে ফার্স্ট পজিশনে যাবে। তারপর ফ্লোরিনের পারমাণবিক ভর সেকেন্ড পজিশনে যাবে। তারপর কার্বন, তাহলে থার্ড পজিশনে যাবে। সর্বশেষ হাইড্রোজেনও ফোর্থ পজিশনে চলে যাবে, কারণ এর সবচেয়ে কম ভর, বর্বার সংখ্যা সবচেয়ে কম, ফলে এইটা হবে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তাহলে পর্যবেক্ষকের দিক হবে এই দিক থেকে, এই দিক থেকে দেখতে হবে। এই দিক থেকে দেখো 1 নম্বরে কি এই যে গ্রুপটা আছে আয়োডিন, তাহলে 1 থেকে 2, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ঘূর্ণনটা হবে, যেটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে,
তাহলে আর কনফিগারেশন হওয়ার কথা না। কেন হচ্ছে না? কারণ এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, তাই এস হয়ে যাচ্ছে, আর উল্টে এস কনফিগারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আমাদের আরও 3টা এক্সাম্পল আছে। দেখো এখন এই কাইরাল কার্বনের সাথে 4টা গ্রুপ আছে। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন CH2Cl, Cl, CH, Me2। এদের ভিতরে আমাদের অগ্রাধিকার নির্ণয় করতে হবে। কিভাবে করবা দেখো, কি কি গ্রুপ আছে? আছে হাইড্রোজেন, আছে তোমার ক্লোরিন, আছে CH2Cl, আছে CH, Me2, তাই তো? ওকে, তাহলে এদের ভিতরে আমরা অগ্রাধিকার নিব কি করে? আমাদের ফার্স্ট টার্গেট আমরা প্রথম পরমাণু দেখব, হাইড্রোজেন, ক্লোরিন, কার্বন, কার্বন। তাহলে অবশ্যই এই গ্রুপটার প্রায়োরিটি বেশি হবে, 1 নম্বর হবে। কেন? কারণ ক্লোরিনের পারমাণবিক ভর সবচেয়ে বেশি, ঠিক আছে, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর সবচেয়ে কম, ফলে এ হবে লোয়েস্ট প্রায়োরিটি, 4 নম্বর। এই দুইটার ভিতরে এবার কম্পিটিশন করো। এখানে 2 আর 3 পজিশনে হাইড্রোজেন, H2 থাকার মানে 2 আর 3 পজিশনে হাইড্রোজেন। এখানে 2-এ হাইড্রোজেন আছে কিন্তু 3-এ হাইড্রোজেন নেই। আচ্ছা, Me এর অর্থ কি বলো? Me মানে হচ্ছে মিথাইল গ্রুপ, বন্ড CH3, ঠিক আছে? তাহলে Me মানে কি? বন্ড CH3। ওকে, তাহলে মানে এখানে তোমার 3 নম্বরে আছে কি? কার্বন। ওকে, এখানে কি আছে? কার্বন আছে। কিন্তু তোমার এইখানে যদি লাস্টে যদি ক্লোরিন থাকে, এখানে আছে তোমার লাস্টে কার্বন, সেক্ষেত্রে তুমি এই কার্বনকে 1 ধরবা, এটাকে 2 নম্বর পরমাণু ধরো, এই ক্লোরিনকে 3 নম্বর পরমাণু ধরো। এখানে কার্বনকে 1 নম্বর পরমাণু ধরো, হাইড্রোজেনকে 2 নম্বর পরমাণু ধরো, এই কার্বনকে 3 নম্বর পরমাণু ধরো। তাহলে এখানে 3 নম্বরে ক্লোরিন, এখানে 3 নম্বরে কার্বন, অবশ্যই এর ভর বেশি হবে, ফলে এটার নাম হবে, এটাকে 2 নম্বর গ্রুপ বলবে আর এটাকে বলবে 3 নম্বর গ্রুপ। ঠিক আছে, তাহলে দেখো তো গ্রুপগুলো নাম্বার দেওয়া আমার ঠিক আছে কিনা। এই যে ক্লোরিনকে 1 দিয়েছি, CH2Cl-কে 2, CH-Me2-কে 3 আর H-কে 4 দিয়েছি। তাহলে এবার ঘোরাও। কিভাবে ঘোরাবা? লোয়েস্ট গ্রুপ যেহেতু এই 4 নম্বর হাইড্রোজেনটা, তাহলে অবশ্যই এই দিক থেকে পর্যবেক্ষণটা আমাদের করতে হবে। তো এই দিক থেকে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি কি 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে ঘুরতে আমাদেরকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে, তাই না? তো ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে তো আর কনফিগারেশন হওয়ার কথা, আর না হয়ে এস কেন হচ্ছে? ওই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে, অনুভূমিক রেখায় লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকলেই ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে এস ঘূর্ণন বলা হবে, ঠিক আছে? আর ঘড়ির কাঁটার অপোজিটে ঘূর্ণনকে আর ঘূর্ণন বলা হবে, যেমনটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। এখানে যদি প্রায়োরিটির কথা বলো, এখানে ফার্স্ট পরমাণু কার্বন, এখানে ফার্স্ট পরমাণু অক্সিজেন, এখানে ফার্স্ট পরমাণু কার্বন, অবশ্যই এই গ্রুপটা 1 নম্বর হবে। এবার এই দুইটা গ্রুপ বিবেচনা করো, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন, এখানে সেকেন্ড হাইড্রোজেন, এখানে সেকেন্ডে অক্সিজেন, তাহলে এর প্রায়োরিটিটা 2 নম্বর হবে, এর প্রায়োরিটি 3 নম্বর হবে, আর হাইড্রোজেন তো 4 নম্বর। তাহলে আমাদের দেখতে হবে এই দিক থেকে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এটা না, তাহলে আমাদের পর্যবেক্ষণ করতে হবে তার বিপরীত দিক থেকে। বিপরীত দিক থেকে কীভাবে দেখবে? এই যে 1 থেকে 2, 2 থেকে 3-এ আসতে আমাদেরকে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরতে হচ্ছে, তাহলে তো এস ঘূর্ণন হওয়ার কথা, কিন্তু আর কেন হচ্ছে? ওই যে লোয়েস্ট গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, তাই ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনকে আর ঘূর্ণন বলে। এই গ্রুপটা দেখো, এই যৌগটা দেখো, এই কাইরাল কার্বনের সাথে 4টা গ্রুপ আছে, এদের অগ্রাধিকার নির্ণয় করবা কি করে? এর ফার্স্টে অক্সিজেন, এর ফার্স্টে কার্বন, এর ফার্স্টে কার্বন, এর ফার্স্টেও কার্বন, তাহলে এটা 1 নম্বর গ্রুপ হবে। এবার এই 3টা গ্রুপের ভিতরে বিবেচনা করো, এখানে ফার্স্টে কার্বন, এখানে সেকেন্ডে অক্সিজেন, এখানে ফার্স্টে কার্বন, সেকেন্ডে হাইড্রোজেন, এখানে ফার্স্টে কার্বন, সেকেন্ডে হাইড্রোজেন, এখানে যেহেতু সেকেন্ড পজিশনে অক্সিজেন, যার পারমাণবিক ভর কার্বন অপেক্ষা বেশি, হাইড্রোজেন অপেক্ষা বেশি, তাই এটা হবে 2 নম্বর গ্রুপ। এই 2টা গ্রুপের ভিতরে অগ্রাধিকার নির্ণয় করো, এখানে ফার্স্টে কার্বন বাদ দাও, সেকেন্ডে হাইড্রোজেন, এইখানে কি করবো? কি করে নির্ধারণ করবো? দেখো এখানে সেকেন্ড পজিশনে 5টা হাইড্রোজেন, এখানে আছে 3টা হাইড্রোজেন, তাহলে এর ভর অবশ্যই বেশি হবে, তাই এটা 3 নম্বর, এটা 4 নম্বর গ্রুপ। ঠিক আছে, ঘোরাও। এটা যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাহলে এই দিক থেকে দেখতে হবে। এই দিক থেকে কীভাবে দেখবা? 1 থেকে 2, 2 থেকে 3-এ আসতে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরতে হচ্ছে, তাহলে তো এস ঘূর্ণন হওয়ার কথা, কিন্তু হবে না। কেন? কারণ দেখো এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, তাই আর ঘূর্ণন। ঠিক আছে, এখন তোমাদের যদি আসলে একটা অপ্রতিসম বা কাইরাল কার্বনযুক্ত যৌগের নামকরণটা এরকম প্লাইন ড্যাশ পদ্ধতিতে হয়, আমরা তো এতক্ষণ ফিশার প্রজেকশন দেখলাম, এখন যদি ফিশার প্রজেকশন না দিয়ে এরকম ওয়েস ড্যাশ বা প্লাইন ড্যাশ পদ্ধতিতে হয়, তখন কিভাবে নামকরণ করবো? দেখো আমরা এক্সাম্পল হিসেবে অনেকগুলোই নিয়েছি। প্রথমে এক্সাম্পলটা খেলা করো, এখান থেকে দেখো যে এখানে কাইরাল কার্বনের সাথে 4টা গ্রুপ আছে, সর্বপ্রথম এদের অগ্রাধিকার নির্ণয় করে নিতে হবে। তো আমরা জানি
চারটা গ্রুপ আমরা লিখলাম। তো তার ভিতরে অগ্রাধিকার ব্রোমিনের সবচেয়ে বেশি হবে, কারণ এর পারমাণবিক ভর সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর CH3, তারপর H, তাই না? ফার্স্ট পরমাণুর দিকে খেয়াল করো, এখানে ফার্স্ট পরমাণু ব্রোমিন, এখানে ফার্স্ট পরমাণু ক্লোরিন, এখানে ফার্স্ট পরমাণু কার্বন, এখানে ফার্স্ট পরমাণু হাইড্রোজেন। তাহলে অবশ্যই ব্রোমিন বেশি, ক্লোরিন কম, কার্বন তার থেকে একটু কম, হাইড্রোজেন সবচেয়ে কম। নাম্বার দাও, এই যে ব্রোমিনকে 1, ক্লোরিনকে 2, CH3কে 3, হাইড্রোজেনকে 4। ঘোরাও, কীভাবে ঘোরাবো? আমি বলেছি যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা পর্যবেক্ষণের পিছনে থাকে, ফলে 4 নম্বর গ্রুপটা থাকবে পর্যবেক্ষণের পিছন দিকে, মানে আমাদের এই দিক থেকে দেখতে হবে। আমরা যদি এই দিক থেকে দেখি তাহলে ঘূর্ণনটা কিভাবে হবে? 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে ঘুরতে থাকবে, মানে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরছে। তাহলে এটাকে কি বলা হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে, এই যে যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন এস কনফিগারেশন, তাহলে এই যৌগটাকে এস কনফিগারেশন বলা হবে। ঠিক আছে? আবার আমি যদি 2 বিউটানলের এক্সাম্পল নেই, এই যৌগটার নাম হচ্ছে 2 বিউটানল। এখানে 2টা ঘূর্ণন রাখা হয়েছে। দেখো, প্রথমে আমাদের গ্রুপের অগ্রাধিকার নির্ণয় করে নিতে হবে। এই 4টা গ্রুপকে আলাদা করে নাও, এই যে নিয়ে তাদের প্রায়োরিটি নির্ধারণ করো। এখানে ফার্স্টে আছে অক্সিজেন, এখানে আছে কার্বন, এখানে হাইড্রোজেন। হাইড্রোজেন জানি সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি হবে, কারণ ওর ভর সবচেয়ে কম। আর অক্সিজেন সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি হবে, কারণ কার্বন অপেক্ষা অক্সিজেনের ভর বেশি, ফলে এই গ্রুপটা হবে 1 নাম্বার গ্রুপ। এবার এই 2টা গ্রুপের ভিতর কম্পিটিশন করো। এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন। সেকেন্ড অপশনে যাও, এখানে সেকেন্ডে আছে, সেকেন্ড আর থার্ডে হাইড্রোজেন। H2 থাকার মানে কি? সেকেন্ড আর থার্ড পজিশনে হাইড্রোজেন। এখানে H3 থাকার মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশনে হাইড্রোজেন। আর এখানে ফোর্থ পজিশনে আছে কার্বন, ফলে এই গ্রুপটার অগ্রাধিকার এই গ্রুপ অপেক্ষা বেশি হবে। CH3 অগ্রাধিকারের ছাড়া কম হবে, ফলে CH3 হয়ে যাবে 3 নাম্বার গ্রুপ। ঠিক আছে? এখন সর্বনিম্ন যে অগ্রাধিকার গ্রুপটা আছে তার পিছন দিক থেকে দেখতে হবে। তার পিছন দিক থেকে কিভাবে দেখবা? 1 থেকে 2-এ আসবা, 2 থেকে 3-এ আসবে, এইভাবে ঘুরতে ঘুরতে দেখো ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। দিকে হলে সেটা আর কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে দেখো, এইখানে ঘড়ির কাঁটার গ্রুপগুলো যখন আমরা নাম্বারিং দিয়ে নিলাম তখন দেখছি যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কই? এই যে। তাহলে এর পিছন দিক থেকে দেখতে হবে। এই দিক থেকে কিভাবে দেখবা? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার এইভাবে আসতে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরতে হচ্ছে, তাহলে এটাকে এস ঘূর্ণন বলা হবে। আবার এই যৌগটার ইউপ্যাক নাম হচ্ছে বিউটানল 2, ফলে বিউটানল 2 এর সাথে বিউটানল 2 মানে ইউপ্যাক নামের পূর্বে হাইপেন দিয়ে তারপর কনফিগারেশনটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়। এই যে ইউপ্যাক নামের পূর্বে হাইপেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কনফিগারেশনকে লিখতে হয়। ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু 2 ব্রোমোবিউটেনেরও এস কনফিগারেশন আর কনফিগারেশন নির্ণয় করতে পারি। যদিও ফ্লাইং ড্যাশ তোমাদের এক্সাম্পলে খুব একটা আসে না, ফিশার প্রজেকশনই বেশি আসে। তা আমরা এভাবে যে কোনো একটা অপ্রতিসম কার্বনযুক্ত যৌগের আরএস নামকরণ করতে পারি। এবার আমরা চলে যাব একাধিক কাইরাল কেন্দ্রযুক্ত যৌগের আরএস নামকরণ। দেখো, এইটা আরও সহজ, এটা এই নামকরণটা আরও সহজ পদ্ধতিতে হবে। বলছে যে 2 বা তারও অধিক কাইরাল বা অপ্রতিসম কেন্দ্রযুক্ত যৌগের বেলায় অপ্রতিসম কার্বনগুলিকে সংখ্যা দ্বারা আলাদা করে চিহ্নিত করে নিতে হবে এবং প্রত্যেকটা কাইরাল কার্বনের জন্য আলাদা আলাদাভাবে নামকরণটা করতে হবে। যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবারই এসছে। আমি যদিও এই পাশে তোমার ইউনিভার্সিটির নামগুলো লিখতে পারিনি যে কোন কোন সালে এসছে, ওগুলো লেখারও দরকার নাই, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। দেখো, আমরা যদি নামকরণ করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন, মানে এই 2টা পজিশনে যে কার্বন 2টা আছে এগুলো হচ্ছে কাইরাল কার্বন। কেন? কারণ এই কার্বনের সাথে যুক্ত 4টা গ্রুপই ভিন্ন ভিন্ন। ঠিক আছে? এই যে কার্বনটা আছে এর সাথে আছে এই পাশে হাইড্রোজেন, ডানে আছে OH, উপরে আছে COOH, নিচে আছে H, OH, COOH একসাথে আছে। এই গ্রুপগুলোকে মনে করে একসাথে ধরো, তাহলে এই কার্বনের সাথে 1, 2, 3, 4টা সব গ্রুপ ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি 3 নম্বর কার্বনের সাথেও 1, 2, 3, 4 সব গ্রুপ ভিন্ন ভিন্ন, ফলে 2টা কাইরাল কার্বন আছে এখানে, তাই না? একটা C2, একটা C3। তো নামকরণটা কিভাবে করতে হবে? আলাদা আলাদা করে। C2 এর সাপেক্ষে একবার নামকরণ করতে হবে, C3 এর সাপেক্ষে একবার কনফিগারেশন নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো C2 এর সাপেক্ষে যখন করবা, 1 নম্বরে COOH দাও, বামে H দাও, ডানে OH দাও, কিন্তু এই কার্বনের নিচে কোন গ্রুপ দিবা? দেখো, এইখানে একটা C আছে, এখানে একটা H আছে, CHOH, নিচে আছে COOH, মানে সবগুলোকে একসাথে অ্যাটাচ করে দিতে হবে, CHOH, COOH, এই যে। ঠিক আছে? ফলে নামকরণ কিভাবে করবা? প্রায়োরিটি নির্ধারণ করো, কে বেশি। দেখো, এইখানে ফার্স্টে অক্সিজেন আছে, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে হাইড্রোজেন, ফলে অক্সিজেনের প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, তার ভর বেশি, তাই OH গ্রুপকে আমরা 1 নাম্বার দিব। আর হাইড্রোজেনের প্রায়োরিটি সবচেয়ে কম, তাই একে আমরা 4 নম্বর গ্রুপ দিব। এই 2টার ভিতরে কম্পিটিশন করতে হবে। এখানে সেকেন্ড পরমাণু হচ্ছে অক্সিজেন, এখানে সেকেন্ড পরমাণু হাইড্রোজেন, তাহলে তো এইটা 2 নম্বর হবেই স্বাভাবিকভাবে। ঠিক আছে? তাহলে 4 নম্বর গ্রুপ এইটা না,
তাহলে এর বিপরীত দিক থেকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে এই দিক থেকে। এই দিক থেকে কীভাবে পর্যবেক্ষণ করবো? 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে ঘোরাও। 1 2 3, 4 নম্বর গ্রুপ তো পর্যবেক্ষণের পিছনে থাকবে, ওকে তো দেখার দরকার না। 1 2 3, দেখো তো ঘড়ির কাঁটার অপোজিটে ঘূর্ণন হচ্ছে না? তাহলে তো এটা এস কনফিগারেশন হওয়ার কথা। আর কেন হচ্ছে? কারণ এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে, তাই এটা এস হচ্ছে না। ঠিক আছে, ঘড়ির তোমার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি অনুভূমিক রেখায় থাকে তাহলে ঘড়ির কাঁটার অপোজিটে ঘূর্ণনকে বলা হবে আর ঘূর্ণন। ক্লিয়ার? সি2 এর সাপেক্ষে কিন্তু আমাদের ঘূর্ণন হয়ে গেল। তাহলে সি2 এর সাপেক্ষে আর ঘূর্ণন হয়েছে না, ফলে এই আরকে বলা হবে 2r। এই আরকে কি বলা হবে? 2r। কারণ 2 নম্বর কার্বনের ঘূর্ণনটা যেহেতু আর ঘূর্ণন, তাই এর নাম হবে 2r। ঠিক তেমনি 3 নম্বর কার্বনের ঘূর্ণনটা যেহেতু এস ঘূর্ণন হয়েছে, তাই এর নাম হবে 3s। ঠিক আছে, এখন এই টার্টারিক অ্যাসিড তোমার মনে থাকলে তুমি লিখবা, না থাকলে লিখবা না। তুমি এখানে কি লিখবা? যে যৌগটির ঘূর্ণন বা যৌগটির কনফিগারেশন হলো 2r, 3s, এইভাবে লিখতে পারো। তো আমরা এবার সি3 এর সাপেক্ষে দেখি। এই যে সি3 এর সাথে কি কি আছে? এইচ আছে, ওএইচ আছে, নিচে আছে COOH। এই যে এইচ ওএইচ COOH। আচ্ছা, উপরে কে কে আছে? উপরে আছে CHOH COOH। ওকে, আচ্ছা এবার নাম্বারিং করো। এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে অক্সিজেন, তাহলে অক্সিজেন অবশ্যই 1 নম্বর গ্রুপ হবে। আর হাইড্রোজেন দেখা মাত্রই 4 দিয়ে দিবা, ওর দেখা মাত্রই 4 দিয়ে দিবা, কারণ ও হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি। এই দুইটার ভিতরে কম্পিটিশন করে, এখানে সেকেন্ড পরমাণু হাইড্রোজেন, এখানে সেকেন্ড পরমাণু অক্সিজেন, ফলে এটা 2 নম্বর গ্রুপ হবে। আচ্ছা, 4 নম্বর গ্রুপ এটা না, তাহলে তোমাকে এই দিক থেকে পর্যবেক্ষণ করতে হবে। এদিক থেকে এটা পর্যবেক্ষণের পিছনে থাকবে। এই দিক থেকে কিভাবে দেখবা? 1 থেকে 2 আসতে হবে, 2 থেকে 3 যেতে হবে। যে 1 2 3, দেখো তো ঘূর্ণনটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাই না? তাহলে তো এটা আর কনফিগারেশন হওয়ার কথা। এস কেন হচ্ছে? কারণ ওই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে। ওকে, তাহলে 3 নম্বর কার্বনের সাপেক্ষে ঘূর্ণনটা এস, তাই এর নাম 3s। 2 নম্বর কার্বনের সাপেক্ষে ঘূর্ণনটা আর, তাই এর নাম 2r 3s টার্টারিক অ্যাসিড। বা লিখতে পারো যৌগটির কনফিগারেশন হলো 2r 3s। 2 নম্বর এক্সাম্পলটা দেখা যাক। এটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসছে। এখানেও 2টা কাইরাল কার্বন আছে, একবার সি2 এর সাপেক্ষে করবা, একবার সি3 এর সাপেক্ষে করবা। সি2 এর সাপেক্ষে যখন করবা, বাম পাশে এইচ, ডান পাশে ওএইচ, উপরে COOH সবই আছে, নিচে কি কি আছে? CHOH COOH। ওকে, আমার মনে হয় তোমরা এইভাবে আলাদা করতে পারবা, 2টা কাইরাল কার্বনকে সেম পদ্ধতিতে আলাদা করে নিতে পারবা, ওটা আর আমি দেখাচ্ছি না। গ্রুপগুলোর অগ্রাধিকারও নির্ণয় করা সহজ। এখানে ফার্স্টে অক্সিজেন দেখা মাত্রই, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে হাইড্রোজেন দেখা মাত্রই 4 নম্বর গ্রুপ করে দিবা, কারণ ও লোয়েস্ট প্রায়োরিটি। কার্বন আর অক্সিজেনের ভিতরে অক্সিজেনের প্রায়োরিটি বেশি, তাহলে একে 1 নম্বর গ্রুপ করবা। এবার এই দুইটা দেখো, এখানে সেকেন্ড পরমাণু অক্সিজেন, সেকেন্ড পরমাণু হাইড্রোজেন, ফলে এটা 2 নম্বর গ্রুপ হবে। ঘোরাও, কোন দিক থেকে ঘোরাবা? যে লোয়েস্ট প্রায়োরিটি মানে 4 নম্বর গ্রুপের বিপরীত দিক থেকে দেখবা। তাহলে বিপরীত দিক থেকে যদি দেখি, 1 থেকে 2 যাও, 1 2 3, ঘড়ির কাঁটার বিপরীতে আসতে হচ্ছে, তাহলে তো এস ঘূর্ণন হওয়ার কথা, কিন্তু আর হচ্ছে কেন? কারণ এই 4 নম্বর গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, তাই আর ঘূর্ণন। ঠিক তেমনি সি3 এর সাপেক্ষে যখন ঘোরাবা, তখন কি হবে? দেখো 1 2 4 3, কিন্তু আমরা কি এটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, মানে আমাদের দেখতে হবে এই দিক থেকে। বলে এই যে এই দিক থেকে এইভাবে দেখবো, 1 2 3, ঘড়ির কাঁটা বিপরীতে আসছে, তাহলে এটাও তো এস হওয়ার কথা। আর কেন হচ্ছে? কারণ এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, তাই এটা আর। তাহলে দেখো 2 নম্বর কার্বনের সাপেক্ষে ঘূর্ণনটা আর ঘূর্ণন, তাহলে এর নাম হবে 2r। 3 নম্বর কার্বনের সাপেক্ষে ঘূর্ণনটা আর ঘূর্ণন, তাহলে এর নাম হবে 3r। তাহলে যৌগটার কনফিগারেশন হবে 2r 3r। ডাইহাইড্রোক্সিসাকসেনিক অ্যাসিড তো আর মুখস্থ রেখে পড়া যাবে না, যাবে? তাই তোমরা লিখবা যৌগটির কনফিগারেশন 2r 3r। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, এখানেও 2টা কাইরাল কার্বন 2টাকে আলাদা করে নাও। আলাদা করতে মনে হয় তোমরা পারবা, এটা আমার দেখাতে হবে না। অগ্রাধিকার নির্ণয় করো, ও এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, ফলে এটা 1 নম্বর গ্রুপ। হাইড্রোজেনের প্রায়োরিটি সবচেয়ে কম, ফলে এটা 4 নম্বর গ্রুপ হবে। এই 2টা গ্রুপ বিবেচনা করো, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন বাদ দাও, এখানে সেকেন্ডে হাইড্রোজেন, এখানে সেকেন্ডে হাইড্রোজেন বাদ দাও। এখানে থার্ড পজিশনে আছে ব্রোমিন, ফলে এর ভর একটু হলেও বেশি, তাই না? তাহলে এটা হবে 2 নম্বর গ্রুপ। ঠিক আছে, ঘোরাও, 1 থেকে 2 2 থেকে 3, 1 থেকে 2 2 থেকে 3, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তো এটা আর কনফিগারেশন হওয়ার কথা। এস কেন হচ্ছে? এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে, উলম্ব রেখায় থাকলে আর হতো। নিচেরটা দেখো, নিচেরটার ঘূর্ণন হচ্ছে 1 থেকে 2 3, ঘড়ির কাঁটার, এটাও কিন্তু সেই ঘড়ির কাঁটার এটা ঘড়ির কাঁটার দিকে হয়েছিল, ফলে আর কনফিগারেশন না হয়ে এস কেন হয়েছিল? কারণ ওই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর ছিল, কিন্তু এইখানে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরছে, ফলে এটা তো এস হওয়ার কথা, কিন্তু হবে না কেন? কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে। যদি এরা লম্বভাবে থাকতো তাহলে এটা এস হতো।
ঠিক আছে, তাহলে 2 নম্বর কার্বনের ঘূর্ণনটা S, 3 নম্বর কার্বনের ঘূর্ণনটা R, তাই এর নাম হবে 2s 3r। এই কনফিগারেশনটার ঘূর্ণন 2s 3r। আচ্ছা, এবার আরও একটা এক্সাম্পল দেখো। এখানেও 2 আর 3 নাম্বার কাইরাল কার্বনকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে নিবা। ঠিক আছে, গ্রুপগুলোর অগ্রাধিকার নির্ণয় করবা কিভাবে? এখানে ফার্স্ট পরমাণু ব্রোমিন, এখানে ফার্স্ট কার্বন, এখানে ফার্স্ট কার্বন, এখানে ফার্স্ট হাইড্রোজেন। অবশ্যই ব্রোমিন 1 নাম্বার হবে, হাইড্রোজেন 4 নাম্বার হবে, কারণ এর প্রায়োরিটি সবচেয়ে, হাইড্রোজেনের পারমাণবিক ভর সবচেয়ে কম, ব্রোমিনেরটা সবচেয়ে বেশি। এই দুইটার ভিতরে কিভাবে আইডেন্টিফাই করবে? এখানে ফার্স্ট কার্বন বাদ দাও, সেকেন্ড হাইড্রোজেন বাদ দাও, এখানে থার্ড পজিশনে অক্সিজেন আছে। ঠিক আছে, এখানে থার্ড পজিশনে অক্সিজেন আছে, ফলে এর ভর বেশি, এর ভর কম, তাই এটা 2 নাম্বার গ্রুপ, এটা 3 নাম্বার গ্রুপ। আচ্ছা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেহেতু এইটা, তাহলে এর বিপরীত দিক থেকে পর্যবেক্ষণ করো। 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ঘুরতে ঘড়ির কাঁটার দিকে যেতে হচ্ছে, ফলে এর ঘূর্ণনটা আর হওয়ার কথা, কিন্তু এস কেন হচ্ছে? কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর আছে। এবার এইটা দেখো, ঠিক একইভাবে গ্রুপগুলোর অগ্রাধিকার নির্ণয় করে নাও উপরের মতো। তারপর দেখো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এইটা, তার মানে এই দিক থেকে দেখতে হবে। 1 থেকে 2, 2 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 3, ঘড়ির কাঁটার দিকে অপোজিটে ঘুরছে, কিন্তু ঘড়ির কাঁটা তো ঘরে এই দিকে, কিন্তু এখানে ঘুরছে ঘড়ির কাঁটার অপোজিটে, মানে বামা ঘূর্ণি, তাই এর নাম এস হওয়ার কথা, কিন্তু আর হচ্ছে, কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর আছে। ঠিক আছে, তাহলে 2 এর কার্বনের ঘূর্ণন এস, 3 এর কার্বনের ঘূর্ণন আর, তাই এর নাম হবে 2s 3r, 2s 3r। এরপরেরটা দেখো। ওকে, এখানে 2 আর 3 নাম্বার কার্বনকে আলাদা আলাদা করে নাও। 2 নাম্বার কার্বনের যে গ্রুপগুলো আছে, এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে হাইড্রোজেন, এখানে ফার্স্টে অক্সিজেন, এখানে ফার্স্টে কার্বন, তাহলে এটা 1 নাম্বার গ্রুপ, হাইড্রোজেন 4 হবে। এখানে ফার্স্টে কার্বন বাদ দাও, এখানে সেকেন্ড হাইড্রোজেন বাদ দাও, থার্ডে অক্সিজেন। এইখানে একটা খেলা আছে, এখানে অক্সিজেন, তাহলে কেন এই গ্রুপটা 3 নাম্বার হচ্ছে? দেখো, এই CHO আমি একবার বলেছি, অ্যালডিহাইড গ্রুপে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে থাকে, আর ডাবল বন্ডে থাকা মানে 2টা অক্সিজেন একক বন্ধনে আছে। ঠিক আছে, দ্বিবন্ধন থাকা মানে কি? দ্বিবন্ধনে যে পরমাণু যুক্ত থাকে সেই পরমাণু 2 বার থাকা। অগ্রাধিকার নির্ণয় করার সময় এরকম বিবেচনা করে নিতে হয়, দ্বিবন্ধনে থাকা মানে ওইটা 2 বার আছে। ফলে এখানে কিন্তু থার্ড পজিশনে অক্সিজেন, ফোর্থ পজিশনে অক্সিজেন থাকবে, 2টা অক্সিজেন, কিন্তু এখানে ফোর্থ পজিশনে এইচ আছে, এই যে এইচ আছে, তাহলে অবশ্যই এর প্রায়োরিটি বেশি হবে, CHO 2 নাম্বার হবে, আর এটা 3 নাম্বার গ্রুপ হবে। 4 নম্বরের অপোজিট সাইড থেকে পর্যবেক্ষণ করো, 1 2 3, এইভাবে ঘুরতে ঘড়ির কাঁটার দিকে আসছে, ফলে আর হওয়ার কথা, কিন্তু এস হচ্ছে কেন? ওই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা, এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখায় আছে। 3 নাম্বারটা সেম ভাবে তুমি গ্রুপগুলোর অগ্রাধিকার নির্ণয় করে নাও। ওইস তো 1 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার, দেখা মাত্রই বোঝা যাচ্ছে। ফার্স্টে কার্বন, সেকেন্ডে হাইড্রোজেন বাদ দাও, থার্ডে অক্সিজেন, এখানে থার্ডে অক্সিজেন। কিন্তু একটা বিষয় বিবেচনা আছে, সেটা কি জানো? এখানে ফোর্থ পজিশনে হাইড্রোজেন, এখানে এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে না, অ্যালডিহাইডেড গ্রুপ, কিংবা আমি যদি বলি যে এখানে 2টা হাইড্রোজেন থাকার মানে কি, 1 নম্বরে কার্বন, 2 নম্বরে হাইড্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে অক্সিজেন। কিন্তু এখানে 1-এ কার্বন, 2-এ হাইড্রোজেন, এখানে 3-এ অক্সিজেন পড়ছে, কিন্তু এখানে 3-এও হাইড্রোজেন পড়ছে, কারণ হাইড্রোজেন 2 বার আছে, তাই এই গ্রুপটাকে 2 নাম্বার বললাম, এটাকে 3 নাম্বার বললাম। ঘোরাও, 1 থেকে 2, 2 থেকে 3, ঘড়ির কাঁটার অপোজিটে আসছে, আবার ঘড়ির কাঁটা অপোজিটে আসলে এস হওয়ার কথা, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটিটা আনুভূমিক বরাবর থাকায় এটার নাম হবে আর ঘূর্ণন। তাহলে 2 নাম্বার কার্বনের ঘূর্ণন এস হয়, এর নাম 2s, 3 নাম্বার কার্বনের ঘূর্ণন আর হয়, এর নাম 3r কনফিগারেশন। এভাবে আমরা একাধিক কাইরাল বা অপ্রতিসম কার্বনযুক্ত যৌগের আরএস নামকরণ করতে পারি। কাইরাল কার্বন 2টার জায়গায় 3টাও থাকতে পারে, তুমি সেখানে আরও একটা বাড়ায় নিবা, C4 করে নিবা। ঠিক আছে, এখানে 2টা কাইরাল কার্বনের জায়গায় আরও একটা 3টা কাইরাল কার্বন থাকতে পারে, তুমি C3 জায়গায় C4 করে নিবা, আরও একটা বাড়াবা, তখন লিখবা 2s 3r 4s, এইভাবে লিখবা কনফিগারেশনটা। আচ্ছা, এইবার আসছে বাইফিনাইল জাতকের আরএস নামকরণ। আমি বলেছিলাম বাইফিনাইল জাতক থেকে একটা মাঝে মাঝে এক্সামে দেখা যায়, মাঝে মাঝে না, সবসময় বাইফিনাইল জাতক থেকে প্রায় একটা করে এক্সাম্পল দেখা যায়। তো বাইফিনাইল বলতে কি, যে যৌগে 2টা ফিনাইল চক্র আছে, মানে এরকম একটা ফিনাইল আর এরকম একটা ফিনাইল, এই 2টা ফিনাইল চক্র থাকা মানে এটা বাইফিনাইল চক্র। ঠিক আছে, এতে কোনো কাইরাল কেন্দ্র নেই, দেখো এদের ভিতরে কোনো কাইরাল কার্বন বা কেন্দ্র নেই, কিন্তু একটা কাইরাল অক্ষ আছে, এই যে এরা মাঝখান বরাবর দাগ টানো, একটা কাইরাল অক্ষ পাওয়া যাবে, এই যে কাইরাল অক্ষ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বাইফিনাইল জাতকের নামকরণের সময় এর যে 4টা গ্রুপ থাকতে পারে, 5টা থাকতে পারে,
সেই চারটা গ্রুপকে আমাদের চারটা গ্রুপকে ধরে নিতে হবে, মানে এই অর্থ পজিশনে অবস্থিত দুইটা গ্রুপ, এই পাশে দুইটা গ্রুপ, এরকম চারটা ধরে নিতে হবে। যদি অর্থ পজিশনে সেম গ্রুপ থাকে তখন তোমরা মেটা পজিশন ধরবা, মেটাতে সেম থাকলে প্যারা পজিশন ধরবা, এইভাবে চারটা গ্রুপকে ধরবা, যে কোনো চারটাকে নিবা, ঠিক আছে? অর্থ থাকলে তো অর্থই নিবা, অর্থ সেম থাকলে সেক্ষেত্রে মেটার দিকে যাবা। ওকে, তাহলে এক্ষেত্রে চারটা গ্রুপকে কি করবা, একটা রম্বসাকৃতির চতুর্ভুজের চার কোণা স্থাপন করবা, ঠিক আছে? এই যে চারটা গ্রুপকে এরকম রম্বসাকৃতির চতুর্ভুজের চার কোণা স্থাপন করতে হবে। কাইরাল অক্ষ চতুর্ভুজের ভিতর দিয়ে যাবে, এই যে চতুর্ভুজের ভিতর দিয়ে কাইরাল অক্ষটা যাবে, ঠিক আছে? এবং অক্ষের কাছাকাছি গ্রুপগুলো থাকবে, দেখেছো? এই যে তোমার অক্ষের কাছাকাছি গ্রুপগুলো, এই যে অক্ষের কাছাকাছি কিন্তু গ্রুপগুলো আছে, অক্ষের কাছাকাছি গ্রুপগুলো আছে। যেদিক থেকে আমরা বাইফিনাইলকে পর্যবেক্ষণ করব সেই দিকের অক্ষের কাছাকাছি গ্রুপগুলোর প্রায়োরিটি বা অগ্রাধিকার সবচেয়ে বেশি থাকবে। এই যে এই দিক থেকে দেখছি না আমরা, এই দিক থেকে দেখছি না, ফলে এই চারটা গ্রুপের ভিতরে এই দুইটা গ্রুপের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে, এই দুইটার প্রায়োরিটি কম থাকবে, ঠিক আছে? পর্যবেক্ষণের দিক থেকে, মানে যেদিক থেকে পর্যবেক্ষণ করব তার কাছের কাইরাল অক্ষের গ্রুপগুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে, ফলে এই দুইটা প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি, তারপর থাকবে এই দুইটা গ্রুপের প্রায়োরিটি, ঠিক আছে? যেদিক থেকে দেখব তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে। তো বাইফিনাইল যৌগের নামকরণের সময় আমাদের কি করতে হয় জানো? আমাদের এই পর্যবেক্ষণের দিক, আচ্ছা আমি একটু তোমাদের এইটা হাতে কলমে দেখাই। দেখো আমরা এই যৌগটাকে কিভাবে আরএস নামকরণ বের করব। আমি বলেছিলাম যে এইটাকে প্রথমে কি করবা জানো, এটাকে একটু উল্টে নিবা। উল্টানো বলতে কি, এই যে মনে করো জাস্ট এটাকে এরকম একটু রোটেট করে নিবা, ঠিক আছে? রোটেট করা মানে কি, এই চক্রকে আনবা উপরে, এই চক্রটাকে উপরে নিবা আর এই চক্রটাকে নিচে রাখবা, ঠিক আছে? এই চক্রটাকে উপরে, এই চক্রটাকে নিচে রাখবা, এইভাবে ঘোরাবা, এইভাবে ঘোরাবা। ওকে, তো যখন তুমি উপরে নিচে করছো তখন এই চক্রকে যখন উপরে নিবা, এই NO2 আসবে এই পজিশনে আর এই COOH আসবে এই পজিশনে, আর এই COOH আসবে এই পজিশনে আর এই NO2 আসবে এই পজিশনে, ঠিক আছে? এইভাবেই তো আসে, দুইটা গ্রুপই তো অর্থ পজিশনে আছে, তাই না? তাহলে আমি কি বলেছি, বাইফিনাইল যৌগকে সবসময় ঘুরিয়ে সোজা করে নিবা, এটা তো মানে কি বলবো, অনেকটা আড়ে আছে, এটাকে এরকম উলম্ব রেখায় করে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে আসলে আমাদের। তাহলে NO2 এইখানে আসবে, COOH এইখানে আসবে। এবার কি বলেছি যে এদের তল বরাবর একটা কাইরাল অক্ষ আছে, এটা একটু কল্পনা করে নিতে হবে। এখন আমাদের একটা চতুর্ভুজ আঁকাতে হবে, চার কোণা রম্বসাকৃতির চতুর্ভুজ, এই যে। তাহলে এই চতুর্ভুজের চার কোণায় কারা যাবে দেখো, এই NO2 কে আমরা লিখবো এইখানে, এই COOH কে লিখবো এইখানে, এই COOH কে লিখবো এইখানে, এই NO2 কে লিখবো এইখানে। আবারও তুমি একটা কাইরাল অক্ষ দাও। এখন আমাদের কথা হচ্ছে কাইরাল অক্ষের দিকে যে গ্রুপগুলো থাকবে তাদের অগ্রাধিকার বেশি থাকবে, ফলে এই যে গ্রুপগুলো দেখছো না, এর অগ্রাধিকার বেশি থাকবে, আর এই দুইটা গ্রুপের অগ্রাধিকার কম থাকবে। যদিও তারা দেখতে সেম, যদিও গ্রুপগুলো দেখতে সেম, কিন্তু এই গ্রুপগুলোর উপরের চক্রের গ্রুপগুলোর অগ্রাধিকার বেশি থাকবে, নিচের চক্রের গ্রুপগুলোর অগ্রাধিকার কম থাকবে। কেন? কারণ উপরের চক্রের গ্রুপগুলো দেখো এই পর্যবেক্ষণের সব থেকে কাছাকাছি থাকে, পর্যবেক্ষণের সব থেকে কাছাকাছি থাকে, এদিক থেকে পর্যবেক্ষণটা করতে হয়, কাইরাল অক্ষ বরাবর পর্যবেক্ষণটা এদিক থেকে হয়, ফলে পর্যবেক্ষণের কাছে অবস্থিত গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি থাকে। ফলে প্রায়োরিটি নামকরণ করবা কীভাবে দেখো, এখানে ফার্স্টে নাইট্রোজেন, এখানে ফার্স্টে কার্বন, নাইট্রোজেনের ভর বেশি, ফলে একে আমরা দিব A গ্রুপ, একে দিব B গ্রুপ। এখানে তো সেম গ্রুপ আছে, তাহলে কিভাবে করবো? ওই যে বলেছিলাম যে প্রথম চক্র, পর্যবেক্ষণের প্রথম চক্রের গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি থাকে, ফলে এই গ্রুপগুলো বেশি থাকবে। এইবার আমরা এই দুইটা গ্রুপের ভিতরে আলাদা করে প্রায়োরিটি নির্ধারণ করব। এখানে N, এখানে কার্বন, N এর প্রায়োরিটি বেশি না, ফলে এইটাকে তুমি A প্রাইমও ধরতে পারো বা C গ্রুপও ধরতে পারো, এটাকে B প্রাইমও ধরতে পারো বা D গ্রুপও ধরতে পারো, ঠিক আছে? এটা A গ্রুপ, এটা B গ্রুপ, এটা C, এটা D। এই C গ্রুপ আর A গ্রুপ দেখতে সেম না, কিন্তু এদের ভিতরে A এর প্রায়োরিটি বেশি হবে, কারণ এটা পর্যবেক্ষণের সবচেয়ে কাছাকাছি আছে, আর এই গ্রুপটার প্রায়োরিটি A এর থেকে বেশি হবে, যদিও দেখতে সেম, তাই এর নাম C ধরতে পারো বা A প্রাইমও ধরতে পারো। B আর D সেম না, তাই এটাকে B প্রাইম, এটাকে B ধরো। B এর প্রায়োরিটি সব থেকে বেশি হবে, কেন? কারণ এটা পর্যবেক্ষণের একেবারে কাছে আছে, এটা পর্যবেক্ষণ থেকে দূরে আছে, তাই একে B প্রাইম বা D নাম দিতে পারো। তাহলে দেখো, এটা A গ্রুপ, এটা B গ্রুপ, এটা C গ্রুপ, এটা D গ্রুপ। এখন কি করবা,
এখন তোমরা একটা ফিশার প্রজেকশনের ভিতরে গ্রুপগুলোকে লিখবা। এই যে ফিশার প্রজেকশনের চিত্র আঁকালাম। এখন গ্রুপগুলোকে কিভাবে লিখবা, এ গ্রুপকে একটু ঘোরাবা, একটু ঘোরান মানে কি এইরকম করে উপরের পজিশনে আনবা। তাহলে NO2 চলে যাবে কোন পজিশনে, এই পজিশনে। COOH বি গ্রুপ এটা আসবে এই পজিশনে, COOH সি পজিশনে আছে NO2, ডি পজিশনে আছে COOH। ওকে, মানে এ বি সি ডি। আচ্ছা, সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোনটা, ডি। তার মানে আমাদের পর্যবেক্ষণের দিক হবে এই দিক থেকে দেখতে হবে, আমাদেরকে এদিক থেকে দেখতে হবে। তাহলে এদিক থেকে দেখলে আমাদের ঘূর্ণন কেমন আসবে, এ থেকে বি থেকে সি। ঘড়ির কাঁটার দিকে আসছে না ঘূর্ণনটা, এ থেকে বি থেকে সি ঘড়ির কাঁটার দিকে না। তাহলে তো এই ঘূর্ণনের নাম হওয়ার কথা আর, কিন্তু আর হবে না। কেন হবে না, কারণ এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর আছে, তাই এটা আর ঘূর্ণন না হয়ে এস ঘূর্ণন হবে। অর্থাৎ এই বাইফিনাইল যৌগটার ঘূর্ণন হবে কি, এর ঘূর্ণন হবে এস। আচ্ছা, এই বাইফিনাইল যৌগের নাম কি জানো, দেখো আমি নামকরণ করছি। দেখো, এক এখান থেকে এক নেওয়া যাবে না, এই যে এই পজিশনে হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3 4 5 6। ঠিক আছে, এবার এদিক থেকে নামকরণ করো, 1 2 3 4 5 6। তবে এদিক থেকে যেহেতু আমরা 1 2 3 4 5 6 ধরছি, তাহলে এদিক থেকে সব আমরা প্রাইম দিব, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম 6 প্রাইম। ঠিক আছে, তাহলে এর নাম হবে কি বলো, দেখো 6 পজিশনে নাইট্রো গ্রুপ, 6 প্রাইম পজিশনেও নাইট্রো গ্রুপ আছে। তাহলে আমরা কি একে বলতে পারি না 6 প্রাইম ডাইনাইট্রো। ঠিক আছে, ডাইনাইট্রো। আবার 2টা বাইফিনাইল চক্র আছে না, তাই ডাইনাইট্রো বাইফিনাইল। এবার দেখো 2 পজিশনেও কার্বক্সিলিক অ্যাসিড, 2 প্রাইম পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড আছে। তাহলে কি আমরা বলতে পারি না 2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটাই হচ্ছে এই যৌগটার নাম। যৌগটার ঘূর্ণন কি ছিল, এস। তাহলে এস কে ফার্স্ট ব্র্যাকেটে রেখে হাইপেন দিয়ে ইউপ্যাক নামটা লিখে দিবা। ক্লিয়ার। আবার যদি তোমার এত বড় নাম তো মনে থাকবে না, স্বাভাবিক বিষয়, তাহলে কেটে দাও, তুমি শুধু লেখো যৌগটা এস কনফিগারেশন, হয়ে গেল অ্যান্সার। এভাবে তুমি যে কোনো বাইফিনাইল যৌগের নামকরণ করতে পারো। আচ্ছা, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিবারই আসে এরকম আরও একটা বাইফিনাইল যৌগ নিয়ে আমরা এখন কথা বলবো। এই যে সেই যৌগটা। তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে চক্রটাকে সোজা করে নিবা, এইভাবে উলম্ব করে নিবা, নিয়ে আমরা জানি এর মাঝখান বরাবর একটা কায়রা লক্ষ্য আছে। এই যে মাঝখান বরাবর একটা কায়রা লক্ষ্য টেনে নিবা এবং পর্যবেক্ষণ করবা উপর থেকে। ঠিক আছে, এই চক্রটা উপরে যাবে, এই চক্রটা নিচে থাকবে। এই যে উপরে যে গ্রুপটা থাকবে সেটাকে ডান সাইডে লিখবো, এইখানে যে গ্রুপটা থাকবে সেটাকে বাম সাইডে লিখবো। ঠিক এই চক্রের এখানে উপরে যে গ্রুপটা থাকবে তাকে ডানে বামে এইভাবে লিখবো। এখন প্রশ্ন জাগতে পারে এই এইচ কীভাবে আসলো। দেখো এখানে প্রতিটা পয়েন্টে কিন্তু এইচ আছে। আমরা পেজগুলো মানে চক্রটা আকার সুবিধার্থে বের করি না, এরকম প্রতিটা পয়েন্টে এইচ আছে বেঞ্জিনের। ঠিক আছে, তো এইখানে আমরা বের করলাম কারণ এর এই অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ আছে, ফলে এর এই অর্থ পজিশন থেকে একটা গ্রুপ আমাদের বের করতে হবে, নাহলে আমরা এই 4 কোণা রম্বসের মাথা পূরণ করতে পারবো না। তাই এইখান থেকে অর্থ পজিশন থেকে একটা হাইড্রোজেনকে বের করলাম। এখানে যেহেতু অর্থ মেটা পজিশনে ব্রোমিন আছে, ফলে এখান থেকে মেটা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নিলাম। ঠিক আছে, আচ্ছা প্রায়োরিটি কীভাবে নির্ধারণ করবা, দেখো পর্যবেক্ষণের দিকে যে গ্রুপগুলো থাকবে তাদের প্রায়োরিটি বেশি হবে, ফলে এই 2টা গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি হবে, এই 2টার প্রায়োরিটি সব থেকে কম হবে। এই 2টার ভিতরে আবার এখানে ফার্স্টে নাইট্রোজেন আছে, ফলে এটার প্রায়োরিটি সব থেকে বেশি, তাই এ দিলাম, এটাকে বি দিলাম। এবার এই 2টার আলাদা করে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। ব্রোমিন আছে, হাইড্রোজেন আছে, ফলে এটা সি এটা ডি হবে, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, 4 কোণা রম্বসের মাথায় স্থাপন করো। এই যে এই গ্রুপটাকে এইখানে নিবা, এই গ্রুপকে এইখানে নিবা, এই গ্রুপকে এইখানে নিবা, এই গ্রুপকে এইখানে নিবা। এবার মাঝখান বরাবর পর্যবেক্ষণ করো কায়রা লক্ষ্য বরাবর। এদিক থেকে পর্যবেক্ষণ করলে এই গ্রুপ 2টা প্রায়োরিটি সব থেকে বেশি হবে, এই 2টা প্রায়োরিটি সব থেকে কম হবে। এদেরকে এরকম ফিশার প্রজেকশন স্থাপন করো, হালকা ঘোরাও, ঘুরিয়ে বিকে এই মাথা পজিশনে আনো, এনে এখানে বসিয়ে দাও। একে তাহলে এখানে বসাতে হবে, সিকে তাহলে এখানে বসাতে হবে, ডিকে তাহলে এখানে বসাতে হবে। এবার ঘুরাও, ডি হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাহলে এর বিপরীত দিক থেকে পর্যবেক্ষণটা করতে হবে। পর্যবেক্ষণ কিভাবে করবা, এ থেকে বি, বি থেকে সি, এইভাবে। তাহলে দেখো তো ঘড়ির কাঁটার অপোজিটে ঘূর্ণন হচ্ছে না, তাহলে তো এস কনফিগারেশন হওয়ার কথা। আর কেন হচ্ছে,
কারণ এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই বাইফিনাইল যৌগের ঘূর্ণন আর। আমরা এখানে আরও একটা বাইফিনাইল যৌগ নিয়েছি, এটা তোমাদের এক্সামে ন্যাশনাল ইউনিভার্সিটি 2বার রিপিট করছিল এই প্রশ্নটা, মানে এই এক্সাম্পলটা। দেখো আমরা এখানে আর এই চক্রকে আর সোজাসুজি করে নেইনি, আমরা ডিরেক্টলি রম্বসের চারকোনা চতুর্ভুজ রম্বসের চারকোনায় গ্রুপগুলোকে স্থাপন করে দিয়েছি। কিভাবে করবো জানো? এই যে অর্থ পজিশনে দেখো দুইটা গ্রুপ সেম আছে না? তো অর্থ পজিশনে ক্লোরিন, আমি যদিও বলছিলাম অর্থতে সেম থাকলে মেটায় আসবা, তো দেখো এখানে অর্থ পজিশনে ক্লোরিন আছে, এইখানে অর্থ পজিশনে উপরে যেটা থাকবে, খুব ভালো করে খেয়াল করবা, এই চক্রের গ্রুপগুলো থাকবে রম্বসের উপরে আর এই চক্রের গ্রুপগুলো থাকবে রম্বসের নিচে। ফার্স্ট চক্রের গ্রুপগুলো থাকবে রম্বসের উপরে, সেকেন্ড চক্রের গ্রুপগুলো থাকবে রম্বসের নিচে। এর ভিতরে যে গ্রুপটা উপরে থাকবে সেটা যাবে ডান দিকে, যে গ্রুপটা নিচে থাকবে সেটা আসবে বাম দিকে। যে গ্রুপ উপরে থাকবে সেটা যাবে ডান দিকে, যে গ্রুপ নিচে থাকবে সেটা আসবে বাম দিকে। ঠিক আছে? তো পর্যবেক্ষণের দিক এই দিক থেকে দেখলে আমাদের অবশ্যই এই গ্রুপগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি হবে। এই যে এই গ্রুপগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি হবে। ফলে তোমরা কখনোই 1 2 3 4 এইভাবে কিন্তু ক্যালকুলেশন করো না, তোমরা এই ফার্স্ট চক্রের গ্রুপগুলোর প্রায়োরিটি আগে নির্ধারণ করবা, তারপর সেকেন্ড চক্রের গ্রুপগুলোর প্রায়োরিটি নির্ধারণ করবা। এখানে ফার্স্ট ক্লোরিন, অবশ্যই এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। দেখো এ গ্রুপটা আমরা কিভাবে স্থাপন করলাম, আমরা এ গ্রুপের এই ক্লোরিনের সাথে CH3কে একত্রে অ্যাটাচ করে নিলাম, কারণ এখানে একটা CH3 আছে, একে তো বাদ দেওয়া যায় না, তাই না? তো এক্ষেত্রে ফার্স্টে ক্লোরিন, এক্ষেত্রে ফার্স্টে ক্লোরিন, কিন্তু এখানে আরও একটা আছে C, ফলে এর প্রায়োরিটিটা ভরটা বেশি, তাই একে আমরা এ গ্রুপ দিলাম, একে আমরা বি গ্রুপ দিলাম। এবার এই দুইটা গ্রুপের দিকে দেখতে হবে, এখানে ফার্স্টে আছে নাইট্রোজেন, এখানে ফার্স্টে আছে কার্বন, ফলে এর প্রায়োরিটি বেশি হবে, তাই আমরা এটাকে C গ্রুপ নামকরণ করলাম, এটাকে ডি দিলাম। এবার এটাকে ফিশার প্রজেকশনে দেখাও, হালকা ঘুরিয়ে এটাকে উপরে আনো, মানে এ কে উপরে নিয়ে যাও, বি কে তারপরে রাখো, ডি কে তারপরে রাখো, সি কে তারপরে রাখো। এইবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, আমরা এবার প্রথম এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উলম্ব রেখা বরাবর পাচ্ছি। এর আগে মনে হয় পেয়েছিলাম কি আমি জানি না। তাহলে এই ঘূর্ণনটা আমার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের বিপরীত দিক থেকে দেখতে হবে, মানে এই দিক থেকে পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে? এই দিক থেকে পর্যবেক্ষণ করলে এ থেকে বি, বি থেকে সি, এইভাবে আসতে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হলে আর কনফিগারেশন হবে, যদিও আমরা বারবার দেখছিলাম এস হচ্ছিল, কারণ এই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আনুভূমিক রেখা বরাবর থাকছিল বলে। কিন্তু এইবার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা একেবারে ডিরেক্টলি উলম্ব রেখা বরাবর আছে, ফলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অবশ্যই আর কনফিগারেশন হবে। ক্লিয়ার? ওকে, আমরা আরও একটা বাইফিনাইল যৌগ দেখার চেষ্টা করব। এক্ষেত্রে এই যে বাইফিনাইল যৌগটাকে আমরা ডিরেক্টলি চাইলে এইভাবে রম্বস আকৃতিতে স্থাপন করে দিতে পারি, আবার সোজাও করে নিতে পারি। আমি সোজাটা দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি রম্বস আকৃতিতে স্থাপন করে দিচ্ছি। ফার্স্ট চক্রের গ্রুপগুলো উপরের দিকে থাকবে, সেকেন্ড চক্রের গ্রুপগুলো নিচের দিকে থাকবে। ওপরের গ্রুপটা থাকবে ডান দিকে, নিচের গ্রুপটা থাকবে বাম দিকে। ঠিক আছে? তো এখানে একটা কাজ হয়েছে, সেটা হলো এখানে দেখো অর্থ পজিশনে ব্রোমিন আছে, খুব ভালো করে পর্যবেক্ষণ করবে। এখানে অর্থ পজিশনে ব্রোমিন আছে, ফলে তুমি মেটা থেকে COOHকে নিতে পারো না, মেটা গ্রুপ থেকে এই কার্বক্সিলিক গ্রুপকে নিতে পারো না, তোমাকে অর্থ থেকে আরও একটা গ্রুপ বের করতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। কারণ আমরা জানি প্রতিটা কার্বনের সাথে এখানে একটা করে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনকে আমরা অর্থ পজিশন থেকে বের করে নিচ্ছি। ক্লিয়ার? এখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে বের করে নিব এরকম সোজা চিত্র দিয়ে। এখানেও দেখো সেম, এখানে মেটা পজিশনে ব্রোমিন আছে, ফলে তুমি এই প্যারা পজিশন থেকে কার্বক্সিলিক গ্রুপটা নিতে পারো না, তোমাকে মেটা পজিশন থেকে একটা হাইড্রোজেন বের করে নিতে হবে। এই যে আমরা সেই মেটা থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়েছি। এখন আমাদের কাজ কি? আমরা বলেছিলাম যে তোমার এই চক্রটাকে, এই চক্রের গ্রুপগুলো উপরের দিকে থাকবে, আছে না? উপরে যে গ্রুপটা থাকবে তাকে ডান দিকে লিখবো, নিচে যে গ্রুপটা থাকবে তাকে আমরা বাম দিকে লিখবো। ঠিক তেমনি নিচের চক্রে উপরে যে গ্রুপটা থাকবে তাকে ডান দিকে লিখবো, নিচে যে গ্রুপটা থাকবে তাকে আমরা বাম দিকে লিখবো। ঠিক আছে? তো পর্যবেক্ষণের দিকে যে গ্রুপগুলো আছে তাদের প্রায়োরিটি অবশ্যই বেশি হবে, ফলে হাইড্রোজেন আর ব্রোমিনের প্রায়োরিটি সব থেকে বেশি, আর এই নিচের হাইড্রোজেন ব্রোমিনের প্রায়োরিটি সব থেকে কম, ফলে এই দুইটার প্রায়োরিটি আগে নির্ধারণ করো। এই দুইটার ভিতরে ব্রোমিনের বেশি, হাইড্রোজেনের কম, ফলে এটা এ, এটা বি। এই দুইটার ভিতরে ব্রোমিনের বেশি, হাইড্রোজেনের কম, ফলে এই ব্রোমিন হবে সি আর এই হাইড্রোজেন হবে ডি। বা এই ব্রোমিনকে তুমি এ প্রাইমও নাম দিতে পারো, এটা যেহেতু এ তাহলে একে বলতে পারো এ প্রাইম, মানে এর অগ্রাধিকার এই ব্রোমিনের থেকে কম হবে। এটাকে ফিশার প্রজেকশনে স্থাপন করো, বিকে একটু ঘুরিয়ে উপরে নিয়ে যাও, নিয়ে ফিশার প্রজেকশনে মাথায় রেখে দাও, তারপর এ কে লেখো, তারপর সি কে লেখো, তারপর ডি কে লেখো। তাহলে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেহেতু ডি, এর বিপরীত দিক থেকে পর্যবেক্ষণটা করো, এ বি সি, ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরতে হচ্ছে না? তাহলে তো এটা এস কনফিগারেশন হওয়ার কথা। আর কেন হচ্ছে? কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা অনুভূমিক রেখা বরাবর আছে। ঠিক আছে?
আমরা সর্বশেষ একটা বাইফিনাইল যৌগ দেখার চেষ্টা করব। এই যে সেই যৌগটা, যদিও এটা কখনো আসেনি বাট একটু শিখে রাখতে হবে, এর একটা কারণ আছে। কারণ আমি বলেছিলাম অর্থ অবস্থানে গ্রুপ দ্বয় সেম হলে মেটা আর প্যারা অবস্থান বিবেচনা করতে হবে। এইবার সেই এক্সাম্পলটা আসছে, দেখো এখানে অর্থতে আছে 2টা ক্লোরিন, ফলে কোন দিকে তাকাতে হবে, আমাদের মেটাতে কোন গ্রুপগুলো আছে। ঠিক আছে, প্রথমে আমি রম্বস আকৃতি চতুর্ভুজ এঁকে নিলাম, বলেছিলাম যে উপরের চক্রে যে গ্রুপগুলো থাকে তাদেরকে রম্বসের উপরে লিখতে হয়, নিচের চক্রের গ্রুপগুলোকে রম্বসের নিচে লিখতে হয়। তো অর্থতে দুইটা অর্থই সেম গ্রুপ হয়ে যাচ্ছে, ফলে অর্থ গ্রুপ ক্যান্সেল করতে হবে, আমাদের মেটা গ্রুপকে নিতে হবে, এইচ আর এমই। ডান পাশে যে গ্রুপ থাকে তাকে হ্যাঁ ডানে যে গ্রুপ আছে তাকে ডান দিকে লেখো, বামে যে গ্রুপ আছে তাকে বামেই লেখো। ঠিক তেমনি নিচের চক্রের ডানে যে গ্রুপ আছে ডানে লেখো, বামে যে গ্রুপ আছে তাকে বাম দিকে লেখো। পর্যবেক্ষণের দিক এই দিক থেকে আসছে না, ফলে এই গ্রুপ দুইটার প্রায়োরিটি সব থেকে বেশি হবে। তো এই প্রায়োরিটির ভিতরে এমইটা কি বলো, এমই হচ্ছে এই যে মিথাইল গ্রুপ CH3। ঠিক আছে, CH3 মিথাইল গ্রুপকে এমই বলে। তাহলে মিথাইল গ্রুপে প্রথমে থাকে কার্বন, আর এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে কার্বনের ভর বেশি, তাই এই গ্রুপটা এ হবে, এই গ্রুপটা বি হবে। আবার এখানে আছে COH, CO2 মানে কি COH কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ। এখানে আছে NO2, O2N হয় না কিন্তু NO2। ঠিক আছে, এখানে ফার্স্ট পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এখানে ফার্স্ট পরমাণু কার্বন, ফলে এর প্রায়োরিটি বেশি হবে, তাই এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। এটাকে ফিশার প্রজেকশনে উপস্থাপন করো, বি কে উপরে নিয়ে যাও, তারপর এ, তারপর ডি, তারপর সি। এবার পর্যবেক্ষণের দিক কোনটা হবে, দেখো আবারও সেই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আমরা উলম্ব রেখা বরাবর পাচ্ছি, ফলে এর বিপরীত দিক থেকে পর্যবেক্ষণ করো, এই দিক থেকে দেখো, এই দিক থেকে দেখলে এ থেকে বি, বি থেকে সি, এইভাবে ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরছে, ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরছে, আবার লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উলম্ব রেখা বরাবর আছে, তাহলে তো এস হবেই, আর কোনো বাধা নেই। তাই বাইফিনাইল যৌগটার ঘূর্ণন হচ্ছে এস কনফিগারেশন। এইভাবে তোমরা যে কোনো বাইফিনাইল যৌগকে নামকরণ করে নিতে পারবা। এইবার আমরা অ্যালিন যৌগগুলোর আরএস নামকরণ শিখবো। যে বলছিলাম অ্যালিন থেকে মাঝে মাঝে একটা আসে, সবসময় যা সেরকম না, মাঝে মাঝে একটা থাকতেও পারে অ্যালিন থেকে। ঠিক আছে, অ্যালিন বলতে কি, একটা কার্বনের সাথে 2টা দ্বিবন্ধন থাকলে সেই যৌগটা অ্যালিন। যেমন এই যে এই মাঝখানে কার্বনের সাথে 2টা দ্বিবন্ধন আছে ডান পাশে আর বাম পাশে, ফলে এই যৌগটাকে অ্যালিন বলবে, এই যৌগটাকেও অ্যালিন বলবে। এরকম মাঝখানের কার্বনের সাথে বা একটা কার্বনের সাথে 2টা দ্বিবন্ধন থাকলে সেটার নাম অ্যালিন হবে। ঠিক আছে, বা এটাকে পুঞ্জিত ডাইন বলে সম্ভবত। তো দেখো আমরা অ্যালিনের নামকরণ সেম টু সেম বাইফিনাইলের মতোই হবে, কোনো চেঞ্জ নেই। আমরা জাস্ট এই চক্রটাকে একটু সোজা করে নিব। প্রথমে সোজা মানে কি, উলম্ব করে নিব। এই 2টাকে রাখবো উপরে, পরের 2টা গ্রুপকে রাখবো নিচে, আর এই যে 3টা কার্বন একেও আমরা উলম্বভাবে রেখে দিব। ঠিক আছে, জাস্ট আমরা এইভাবে একটু রোটেট করে নিচ্ছি, ঘুরিয়ে নিচে, ঘুরে এই অংশটাকে উপরে নিয়ে যাচ্ছি, এই অংশটাকে নিচে আনছি। কারণ আমরা জানি এদের মাঝখান বরাবর একটা কায়রা লক্ষ্য আছে, এই যে কায়রা লক্ষ্য বরাবর আমাদের পর্যবেক্ষণটা করতে হবে। তাহলে পর্যবেক্ষণের দিকে যে গ্রুপগুলো থাকবে তাদের প্রায়োরিটি সব থেকে বেশি হবে, এই 2টা গ্রুপের প্রায়োরিটি বেশি হবে, এই 2টা গ্রুপের কম হবে, কারণ এরা পর্যবেক্ষণ থেকে অনেকটা দূরে আছে। ঠিক আছে, বলে এই 2টার ভিতরে প্রায়োরিটি কীভাবে নির্ধারণ করবা, দেখো এখানে ফার্স্টে কার্বন, এখানে ফার্স্টে কার্বন, ভালো, এখানে এখানে সেকেন্ড পরমাণু হাইড্রোজেন, এখানেও সেকেন্ড পরমাণু হাইড্রোজেন, তাহলে কার ভর বেশি হবে, দেখো এখানে কার্বন আছে 10টা, এখানে ফার্স্টে কার্বন আছে 6টা, 10টা কার্বনের ভর অবশ্যই বেশি, তাই এই গ্রুপটা 1 নাম্বার, এই গ্রুপটা 2 নাম্বার হবে। ঠিক আছে, এইবার আমাদের এই 2টা গ্রুপের ভিতরে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। এখানে কার্বন আছে 6টা, এখানে কার্বন আছে 10টা, অবশ্যই এর প্রায়োরিটি বেশি হবে, তাই এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ক্লিয়ার? ওকে, এবার কি করবা, এবার তুমি এরকম একটা 4 কোণা রম্বস আঁকাবা বাইফিনাইলের মতো। এই 1 নম্বর গ্রুপটা রেখে দাও এখানে, 2 নম্বরটা এখানে, 3 নম্বরটা এখানে, 4 নম্বরটা এখানে রেখে দাও। কায়রা লক্ষ্য বরাবর পর্যবেক্ষণ করো, 1 আর 2 এর প্রায়োরিটি বেশি থাকবে, 3 আর 4 এর প্রায়োরিটি কম থাকবে। এবার এটাকে ফিশার প্রজেকশনে স্থাপন করো, হালকা ঘুরিয়ে 1 নম্বরকে মাথায় নিয়ে আসো, 2 নম্বরকে এখানে, 4 নম্বরকে এখানে, 3 নম্বরকে এখানে রাখো। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা উলম্ব রেখা বরাবর আছে, তাই না? তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে অবশ্যই আর কনফিগারেশন হবে। তাহলে ঘড়ির লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের বিপরীত দিক থেকে পর্যবেক্ষণটা করো, 1 2 3 ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হচ্ছে, তাহলে এটাকে আর কনফিগারেশন বলবে। খুব সহজ নয়, অ্যালিনের নামকরণ কিন্তু আরও সহজ। বাইফিনাইল থেকে অ্যালিনের নামকরণ সহজ। 2টা এক্সাম্পলই ন্যাশনাল ইউনিভার্সিটিতে রিপিট এসছে তোমাদের। ওকে, এই এক্সাম্পলটা দেখো, ঘোরাও, ঘুরিয়ে সোজা করো এইভাবে। এই চক্রটাকে উপরে নাও, এই চক্রটাকে নিচে নাও, চক্র বলবো না, এই অংশটাকে উপরে নাও, এই অংশটাকে নিচে রাখো ঘুরিয়ে। ঠিক আছে, এবার এই দিক থেকে পর্যবেক্ষণটা করো। তাহলে পর্যবেক্ষণের কাছে অবস্থিত গ্রুপ 2টা প্রায়োরিটি বেশি হবে, নিচের গ্রুপ 2টা প্রায়োরিটি কম হবে।
এই দুইটা গ্রুপকে আগে প্রায়োরিটি নির্ধারণ করো। HCl CH3 এর ভিতরে এখানে ফার্স্টে কার্বন, ফলে এর প্রায়োরিটি বেশি, তাই এটাকে এ দাও, এটাকে বি দাও। এবার এই দুইটার ভিতরে ক্লোরিনের ভর বেশি, তাই এটাকে সি দাও, এটাকে ডি দাও। 4 কোণা রম্বসে 4টা গ্রুপকে স্থাপন করো, এইভাবে পর্যবেক্ষণ করো। এবার ফিশার প্রজেকশন স্থাপন করো। এ কে ঘুরিয়ে মাথায় নিয়ে যাও, বি কে রাখো, ডি কে রাখো, সি কে রাখো। ওকে, এবার ডি আবারও উলম্ব রেখা বরাবর আসছে, এর বিপরীত দিক থেকে পর্যবেক্ষণ করো। এ বি সি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে না, তাহলে এটাও আর কনফিগারেশন। অ্যালিনের নামকরণ কিন্তু আরও সহজ, অ্যালিনের RS নামকরণ আরও সহজভাবে, বাইফিনাইল থেকে অনেক সহজ। তাহলে আমরা মোটামুটি আজকে যেটা শিখলাম, আমরা আজকে টপিক্সে RS নামকরণের একেবারে বিস্তারিত, আমার মনে হয় এর বাইরে তোমাদের আর কিছু শেখার নেই। ন্যাশনাল ইউনিভার্সিটিতে এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। তাহলে আমি শুরুতে যেটা বলেছিলাম, RS নামকরণ থেকে প্রথমে একটা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ থেকে তোমাদের প্রশ্ন আসবে 1 থেকে 2টা। তারপর 2টা বা একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ থেকে প্রশ্ন আসবে 1টা। তারপর বাইফিনাইল যৌগ থেকে প্রশ্ন এক্সাম্পল আসবে 1টা, নামকরণ আসবে 1টা। অ্যালিন থেকে একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের নামকরণ RS নামকরণটা আসবে সেকশন করে। আশা করি RS নামকরণ নিয়ে আর কারোর কোনো প্রবলেম থাকার কথা না। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যত ধরনের RS নামকরণ আসে আমি সবই আলোচনা করেছি। এরপরে সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।